পাপা পাপা, এরা তোমাকে আমাকে এমন করে বেঁধে রেখেছো কেন? এরা কি সেই পচা লোকগুলো যারা তোমাকে আর আম্মুকে মারতে চেয়েছিল? বলো, আমি ওদের মেরে ভূত বানিয়ে দিই। না মামুনি, এরা সেই লোকগুলো নয়। এরা ভালো মানুষ, তবে বকে গেছে, মা বাবার শিক্ষা পায়নি। ও, তাই বুঝি? হ্যাঁ মামুনি। তাহলে তুমি ওদের বুঝিয়ে দাও সব ভালো না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাসা থেকে ধরে আনা, তারা ভয় পায় না? আমি ভয় পাইনি বুঝি? 3 বছর বয়সী মীরার মাথায় পিস্তল ঠেকিয়ে ভিডিও করছে নিলয়। বাবার উপর ক্ষোভ প্রকাশ করছে তার 3 বছরের মেয়ের উপর। এই যে মাস্টার মশাই, তোর তো বেশ গরম, আমার সাথে গরম দেখাস? তোর মেয়ে তোর বাসার মধ্যেই ছিল, সেখান থেকে নিয়ে আসতে আমার চুটকির ভেলকি লেগেছে মাত্র। অপেক্ষা কর লাশের, নয়তো এখানে এসে নিজের মেয়েকে নিয়ে যাস। মোবাইল স্ক্রিনে ভিডিও দেখে জ্ঞান হারায় মেম। তার একমাত্র মেয়ে কী দোষ করেছিল? রাফসান হতভম্ব হয়ে বসে আছে সোফায়। কি করবে এখন? দেরি না করে উঠে দাঁড়ায় রাফসান। লুঙ্গি পাল্টে ফ্যান পরে নেয় সে। ড্রয়ার খুলতেই সামনে আসে তার ফেভারিট পিস্তলটা। হাত দেয়নি সেটাতে। মানিব্যাগ নিয়ে বের হয়ে যায় রাফসান। মিমকে হাসপাতালে নিয়ে যায় কাজের মেয়েটি, যেখানে ভর্তি করানো হয় তাকে। রাফসান নিলয়ের বলা জায়গা মতো পৌঁছে ফোন করে নিলয়কে। কানের উপর ফোনটা রাখতেই চোখ চাপসা হয়ে আসে রাফসানের। পিছন থেকে কেউ একজন আঘাত করে রাফসানের মাথায়। ডলে পড়ে যায় রাফসান পিচঢালা রাস্তায়। দুর্বল শরীরে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে চোখ খুলে রাফসান। সামনে বসে আছে মীরা। রাফসানের চোখ খুলতেই মীরা বলল, পাপা পাপা, এরা তোমাকে আমাকে এমন করে বেঁধে রেখেছো কেন? এরা কি সেই পচা লোকগুলো যারা তোমাকে আর আম্মুকে মারতে চেয়েছিল? বলো, আমি ওদের মেরে ভূত বানিয়ে দিই। রাফসান মীরার দিকে তাকিয়ে আছে। ওর চোখে ভয় নেই, সাহস দেখছে ওর চোখে। না মামুনি, এরা সেই লোকগুলো নয়। এরা ভালো মানুষ, তবে বকে গেছে, মা বাবার শিক্ষা পায়নি। ও, তাই বুঝি? হ্যাঁ মামুনি। তাহলে তুমি ওদের বুঝিয়ে দাও সব ভালো না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাসা থেকে ধরে আনা, তারা ভয় পায় না? আমি ভয় পাইনি বুঝি? মামুনি, এরা বুঝবে না। পাপা, তুমি তো সবাইকে শিক্ষা দাও, এদেরকে একটু শিখিয়ে দাও। না মামুনি, এরা শিক্ষা পায়নি, আমার ছাত্র এরা। কথাটা শেষ না হতেই নিলয় এসে দাঁড়িয়েছে ওদের সামনে। কিরে মাস্টার, তোর অনেক চর্বি হয়েছে। আমি কি করি কিংবা না করি তাতে পুরো ক্যাম্পাসের কিছু যায় আসে না, আর তুই সামান্য সহকারী শিক্ষক হয়ে আমার সাথে লাগতে আসিস? বলি হাতের রডটা দিয়ে রাফসানকে আঘাত করবে, তখনই মীরা বলে উঠল, ওই ছাত্রা, আমি কিন্তু কিছু বলি না, শুধু পাপার ভয়ে, না হলে তোমাকে আমি গুলি করে মেরে ফেলতাম। রাফসান মীরার কথা শুনে কোনো মতে হাসি চেপে রেখেছে। নিলয় হাসানকে বলল, বাচ্চাটাকে তার মায়ের কাছে রেখে আয়, ওকে দিয়ে আর কাজ নেই। বাচ্চা মানুষ কোমল হয়, এই মালটা ডেঞ্জারাস জিনিস, সাবধানে নিয়ে যাস। হাসান মীরাকে নিয়ে গোডাউন থেকে বের হতেই রাফসানের হাতের উপর রডের আঘাত করে নিলয়। গঙ্গিয়ে ওঠে রাফসান। তারপর পায়ে পিঠে আঘাত শেষে মুখ বরাবর আঘাত করে নিলয়। গালের সাথে ঠোঁট ফেটে ঘর ঘর করে রক্ত বের হতে থাকে রাফসানের দেহ থেকে। চোখ ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে নিলয়ের পায়ের নিচে চাপা পড়া সিগারেট নজরে আসছে। আস্তে আস্তে চোখ বুজে যাচ্ছে ওর। কুয়াশার মতো পরিষ্কার হচ্ছে সকালে ঘটে যাওয়া ঘটনা। চোখ বুজে যাচ্ছে রাফসানের। কলেজ ক্যাম্পাসে শেষে ছোট্ট পুকুর, কংক্রিটের তৈরি গাঁটের উপর বসে আছে নিলয়। সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে আসা মেয়েগুলোকে কাছে টেনে নিয়ে আসে নিলয়। পাশে বসায় সে। হাত ধরে সিগারেট টান দিতে বলেছিল তারা। মেয়েটি কান্না করে দেয়। কান্না জড়িত কণ্ঠে সিগারেটে টান দিতে খুব খুব করে কাশি দিয়ে ওঠে সে। এতে নিলয় আর তার সঙ্গীরা মজা নেয়। প্রথমে দেখেও না দেখার মতো চলে যায় রাফসান। কলেজের ক্লাস শুরু হবে। ছেলেগুলো অনার্সে পড়ছে, এবারও হয়তো 4th সেমিস্টার, তাই কিছু বলছে না রাফসান। রাফসান ইন্টারমিডিয়েটের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কাজ করছে। নিজেকে লুকিয়ে রাখার জন্য এটাই তার কাছে নিরাপদ আশ্রয় মনে হয়েছে। ছেলেগুলো অন্য পথে চলছে, কিন্তু রাফসান এদের কিছুই বলছে না। নিজেকে লুকিয়ে থাকতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সেদিন সকালে রাফসান কলেজ গেটের সামনে এসে দাঁড়াতেই নিলয় এসে পড়ে সামনে। হাত দিয়ে রাফসানকে সরিয়ে ভিতরে চলে যায় নিলয়। রাফসান মনে মনে বলল, বেয়াদব একটা। এই ইতি, তোমার নাম ইতি না?
ক্যাম্পাসে ঢুকেই কথাটা বলল নীলয়। মেয়েটা সুন্দর ফর্সা দেহে নীল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল ব্যবহার করছে সে। মেয়েটি বলল, জি ভাইয়া, আমি ইতি। কেমন আছো? ভাইয়া ভালো। কি করছো আজকাল? এই তো ভাইয়া, ক্লাস করছি আর বাসায় যাচ্ছি। বয়ফ্রেন্ড আছে? মেয়েটা মাথা নিচু করে ফেলেছে, কিছু বলছে না। নীলয় এবার ঝাড়ি দিয়ে বলল, এই মেয়ে, কি বলছি শুনছো না? বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া। বলছে আর কাঁপছে মেয়েটি। ক্যাম্পাস ভরা মানুষ, ছাত্রছাত্রীরা তাকিয়ে আছে তাদের দিকে। নীলয় ইতির কোমর ধরে কাছে টেনে নিয়ে যায়, ঠোঁটের সামনে নিজের মুখ নিয়ে বলল, এত মায়া জড়ানো ঠোঁটে তো আমার হক আদায় করা দরকার। তোমার বয়ফ্রেন্ড নেই, তাহলে এই মধু নষ্ট হবে তো। হঠাৎ এক শব্দ হয়, পুরো ক্যাম্পাস নিস্তব্ধতা ছেয়ে যায়। নিলয়ের গালে থাপ্পড় দেয় রাফসান। নিলয় ইতিকে ছেড়ে দিয়ে রাফসানের শার্টের কলার ধরে ঠেলে পিছনে নিচ্ছে। রাফসান নিলয়ের হাত ধরে বলল, দেখো নিলয়, তুমি যে কাজ করেছো তা তোমার অন্যায়, এসব করতে পারো না তুমি। আমি কি তোর কাছ থেকে ন্যায় শিখবো? বলেই দুটি বিশ্রী বেশে গালিগালাজ করে রাফসানকে। রাফসানের সহ্য হয়নি নিলয়ের হাত শার্টের কলার থেকে নামিয়ে ওর গাল আর কান বরাবর আঘাত করতে মাটিতে লুটিয়ে পড়ে। পেট বরাবর পায়ের আঘাতে গঙ্গিয়ে ওঠে। তার সাথে থাকা তার বন্ধুরা রাফসানের সামনে আসায় সাহস করেনি। নিলয়কে নিয়ে হাসপাতালে ভর্তি করে। পুরো ক্যাম্পাস তখন নিস্তব্ধ ছিল। নিলয় নামে আতঙ্ক। সেই ক্রোধে মীরাকে কিডন্যাপ করে নিলয়। বিকালবেলা বাসায় ফিরতে মীরার নিখোঁজ সংবাদ। নিলয়ের কিডন্যাপিং ভিডিও দেখে রাফসান চলে যায় নিলয়ের বলা জায়গায়। গাল বেয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, ঠোঁট ফেটে গেছে, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। মোটা রডের আঘাত মাথা বরাবর পড়তেই চোখ বুজে যাচ্ছে রাফসানের। এটা কি শেষ? নতুন করে বাঁচতে চাইছিল সে, আর কি হবে না? অপর থেকে মিম হাসপাতালে চোখ খুলেছে। পাশে মীরা। মিম মীরাকে বুকে টেনে নিয়ে বলল, আর নয় এখানে, আমরা অনেক দূরে চলে যাবো এই শহর ছেড়ে। বেহুশ রাফসানকে হাসপাতালে নিয়ে আসে গোডাউনের দারোয়ান। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার শরীর থেকে। রক্ত দরকার 2 ব্যাগ, এবি নেগেটিভ রক্তের গ্রুপ। 1 ব্যাগ হাসপাতালেই ছিল, যেটা রাফসানের শরীরে কম হয়ে যাবে। রাফসানের পকেটে পাওয়া মোবাইল থেকে মিমের সাথে যোগাযোগ করে তারা। মিম রাফসানের কথা শুনে থরথর করে কাঁপতে থাকে। কাজের মেয়েটি শক্ত করে চেপে ধরে মিমকে। শান্ত হন আফা, ভাইয়ের কিছু হবে না। তুই মীরাকে দেখিস, আমি তোর ভাইয়ের কাছে যাব। কিন্তু আফা, এত বড় বাসায় আমি একলা কিভাবে থাকবো? আচ্ছা তুই বাসায় চলে যা, মীরাকে সিজু ভাবির বাসায় রেখে যাব। আচ্ছা আফা। কাজের মেয়ে শেফালি নিজে যা কিছু ছিল ছোট্ট ব্যাগে নিয়ে নেয়। রাতে খাবারও একটা বাটিতে ভর্তি করে নেয়। সারাদিন এ বাসায় থাকলেও রাতে নিজের বাসায় চলে যায় শেফালি। সারাদিনের জামা কাপড় নিয়ে আসে এখানে, সেগুলো ব্যাগে করে নিয়ে বের হয়ে গেছে সে। পাশের ফ্লাইটে সিজু ভাবি থাকেন, তাদের একটি মেয়ে আছে মীরার বয়সী, তাই সমস্যা হবে না। মিম মীরার হাতে ফ্রিজ থেকে 2টা চকলেট বের করে দেয়। মীরা চকলেট দুটো হাতে নিয়ে মন খারাপ করে বলল, আম্মু বাবার কি হয়েছে? তেমন কিছু না মা, তুমি সিজু আন্টির সাথে গল্প করো, আমি তোমার পাপাকে নিয়ে আসি, কেমন? আচ্ছা আম্মু, তবে চুপ হয়ে যায় মীরা। মিম বলে, তবে কি? পাপাকে বকা দেবা না। মিম মীরার দিকে বাঁকা চোখে তাকায়। মীরা চকলেট দিয়ে মুখ ডেকে বলে, না না মামুনি, পাপাকে এতগুলো বকা দেবা। বলেই হেসে ফেলে মীরা। বেশি পেকে গেছো তাই না? একবার তোমার পাপা আসুক, দুজনকে দেখে নিব। এখন ভদ্র মেয়ের মতো সিজু আন্টির কাছে থাকবা, আমি তাড়াতাড়ি চলে আসবো। মীরা কিছু বলে না। মিম নিজেকে গুছিয়ে বাসায় সবকিছু চেক করে লক করে দেয় বাসা। সেজু ভাবিকে সবকিছু বললে সে বলল, সমস্যা নেই ভাবি, আপনি যান, আমি মীরাকে দেখে রাখবো। মিতু সাথেই থাকুক, মীরা দুজন খেলা করবে। আপনি ভাইয়ের কাছে যান, দেখুন আল্লাহ কি করে। মিম একটু ভরসা পাচ্ছে মীরার কোনো সমস্যা হবে না। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে অনেকটা সময় লেগে গেছে মিমের। রাফসানের জন্য 2য় ব্যাগ রক্তরও জোগাড় হয়ে গেছে। শরীরের সমস্ত ক্ষত স্থানগুলোতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। হাসপাতালে রাফসানের ভর্তি ফর্ম পূরণ করে তাদের বিল পে করে তারপর রাফসানের পাশে এসে বসেছে মিম। মলিন মুখ হয়ে আছে তার, গভীর নিদ্রায় শুয়ে আছে রাফসান। ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে রাফসানের দেহে। সকাল ছাড়া চোখ খুলবে না ওর।
চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আজ রাফসান তার পুরনো দিনের মতো থাকলে হয়তো এমন দিন কখনোই দেখতে হতো না মিমের। তবুও বেশ আছে এখন মিম। রাফুর কালো ছায়া পিছু ছেড়েছে। সাধারণ জীবনের ছোটখাটো অসুবিধা আসবে। মিম চোখ মুছে রাফসানের হাতটা শক্ত করে চেপে রেখেছে, যেন হারিয়ে যেতে না পারে। সারা রাত মিম রাফসানের পাশেই ছিল। মীরা মিতুর সাথেই ঘুমিয়ে গেছে। সকালবেলা রাফসানের চোখ খুলতেই মিমের বুকের উপর নিজেকে দেখে সে। হাসপাতালের কেবিনের ছোট্ট বেডে রাফসানের পাশে মিম শুয়েছিল, মিমের বুকের উপর রাফসানের মাথা রেখে। মেয়ে ডাক্তার আর নার্স ছিল রাতের ডিউটিতে, তাই অসুবিধা হয়নি মিমের। পা মচকে গেছে রাফসানের, সেরে উঠতে মাসখানেক লাগবে। রাফসানের চোখ খোলা দেখে মিমের স্বস্তি মেলে। কথা বলতে দেয়নি রাফসানকে, দুর্বল শরীর। ফলের জুস খাইয়ে ঔষধ খেতে দিয়েছে নার্স। ভারী খাবার একটু পরে দেবে। মিম বাসায় চলে আসছে মীরার কাছে। সেখানে একজন লোক রেখে এসেছে রাফসানের খাবার নিয়ে যাওয়ার জন্য। মীরাকে বাসায় রেখে মিম রাফসানের পাশে থাকতে পারবে না। রাফসান এটা কখনোই মানবে না। কলেজ ক্যাম্পাসে নিলয় তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। গতকালকের মেয়েটা আসেনি আজও। মেয়েটি আর আসবেও না এ কলেজে। গত রাতে ধর্ষণ হয়েছে মেয়েটি। বাসায় ঢুকে একদল বকাটে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণ করেছে তাকে। বাসায় সবাইকে বেঁধে রেখেছে। সমাজে কালো ছায়া পড়েছে। নিলয় নামের একজন বাবা এলাকার মন্ত্রী। বাবার ক্ষমতায় অপকর্মে লিপ্ত হয়েছে বকে যাওয়া নিলয়। একজন মেয়ে এসে কলেজ ক্যাম্পাসে। এর আগে কখনো এই ক্যাম্পাসে মেয়েটিকে দেখেনি কেউ। নিলয়দের দেখে মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ালো। নিলয় বলে উঠল, মামা করামাল একটা। উস, এক্সকিউজ মি, আমাকে বলছেন? কথাটা বলল তিথি। জি আপনাকেই বলছি। বলেই হো হো করে হেসে উঠল নিলয় তার বন্ধুরা। তিথি বুঝেছে ক্যাম্পাসের বখাটে এরা, এদের কাছে হবে না। তাই ওখান থেকে সরে আসতেই নিলয় ডাক দিল, এই যে সুন্দরী, তোমার দেহ দুলিয়ে মনে রং লাগিয়ে গেলে, এই রং মিটাবে কে? তিথি মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, মাসের শুরু কেবল শারীরিক সমস্যার কারণে আপনার মনের রং আমি মেটাতে পারবো না, বরং আপনি সে মেটাবে। কথাটা শুনতে চটকে ওঠে নিলয়। লাফিয়ে তিথির সামনে এসে দাঁড়ায়, রাগান্বিত চোখে বলে। কি বললি? আবার বলতো। বলতে বলতেই নিলয় তিথির ওড়না টেনে ধরে দাঁতে দাঁত শক্ত করে চেপে তিথি নিজেকে সামনে নিয়ে বলল, আপনি আমার সাথে যেমন ব্যবহার করেছেন আমিও তেমন ব্যবহার করেছি আপনার সাথে। নিলয় কতক্ষণ তিথির দিকে তাকিয়ে থাকে। ক্যাম্পাসে সবাই দেখছে তাদের। তিথি মেয়েটাও সুবিধার নয়। নিলয় মেয়েটিকে ছেড়ে আবার বন্ধুদের কাছে এসে বসে। তিথিকে বলে, আজকে নতুন বলে কিছু বললাম না। তিথি মুচকি হেসে পিছন ফিরে চলে আসে। মনে মনে বলে, তোমার মতো পাতি বকাঠে আমি মশার মতো পিষে মারি, আর তোরা কিনা বলিস বলবি আমায়। তিথি চলে যায় সেখান থেকে। ক্যাম্পাসের মাঝে কিছু মেয়ে বসে আছে। একজন গিটার বাজাচ্ছে, বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছে। তিথিও তাদের পাশে এসে দাঁড়ায়। মেয়েটার সুর তোলা তিথির হৃদয়ে গেঁথে যায়। এমন সুর মাঝে মাঝে রাফু তুলতো। হঠাৎ করেই রাফুর কথা মনে পড়তে তিথি ওই মেয়েদের মধ্যে একজনকে বলে উঠল, এক্সকিউজ মি আপু, আমি তিথি, আমাকে যদি একটু সাহায্য করতেন। গিটার হাতের মেয়েটি পিছু ফিরে তাকায়। বসা থেকে দাঁড়িয়ে বলল মেয়েটি, জি আপু, বলেন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনাদের এই কলেজে একজন লেকচারার হিসেবে কাজ করেন, তাকে একটু দরকার ছিল। জি আপু, তার নামটা বলতে পারবেন? একটু ভাবে তিথি, তারপর বলে, বোধহয় রাফসান ইসলাম হবে তার নাম। রাফসান নামটা শুনতেই পিছনে বসে থাকা একটি মেয়ে বলল, আরে রুবি তো তার ক্লাসের কথা বলেছে। রুবি অগ্নি দৃষ্টিতে তাকায় তিথির দিকে। একটু নরম কণ্ঠে বলে উঠল, এই মেয়ে রাফসান স্যারের কাছে তোমার কি? স্যারকে দরকার খুব। স্যার আসেনি আজকে। নরম হয়ে বলল রুবি। তিথির নিঃশ্বাস ছোট হয়ে গেছে। বড় করে নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর হ্যাঁ, রাফসানের একটা মেয়েও আছে, সেটা স্মরণে রাখবেন। বলেই চলে গেল তিথি অফিস রুমে। এই কলেজে অ্যাডমিশন নিয়েছে সে। কলেজের সব কাজ উপর থেকেই সব সম্পূর্ণ করা হয়েছে। তিথি শুধু কনফার্ম করতে এসেছে কলেজে। কলেজ গেটের সামনে এসে নিলয়ের দিকে তাকিয়ে তিথি হাতের মিডল ফিঙ্গার দেখিয়ে বের হয়ে গেল। নিলয়ের মস্তিষ্কে আগুন জ্বলে উঠেছে। বন্ধুদের নিয়ে বাইক স্টার্ট দিয়ে তখনই নিলয়ের উপর স্টাম্প দিয়ে আঘাত করে শিমুল। কপাল ফেটে রক্ত ঝরছে। লেগে গেছে প্রচণ্ড মারামারি। ক্যাম্পাস থেকে বেরিয়ে তিথি আনুমানিক হাঁটছে। রাফসানকে তার ভালোবাসার কথা না বলাই রয়ে গেছে।
কিন্তু রাফসানের যে মেয়ে আছে তাদের সংসার, সেটা ক্ষতিও আমি করতে পারবো না। আমি না হয় ভালোবাসি ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষটার সুখের জন্য। সে তো সুখে আছে, আমি না হয় ছায়া হয়ে পাশে থাকি ওর। ক্যাম্পাস থেকে বেরিয়ে তিথি আনমনে হাসছে। কথাগুলো বলছে তিথি বিড়বিড় করে। রাস্তার পাশে খালি বোতলে লাথি দিতেই সেটা গিয়ে একটা ছেলের উপরে পড়ে। ছেলেটা তাকায় তিথির দিকে। তিথির চোখ বড় বড় হয়ে আছে। ছেলেটাকে উপর নিচ ভালো করে দেখে নিলয় তিথি। জিন্সের প্যান্টে ইন করা সাদা শার্ট, হাতে নর্মাল ব্র্যান্ডের ঘড়ি, শ্যামলা চেহারায় খোঁচা খোঁচা দাড়ি। মধ্যবিত্ত পরিবারের একজন যোদ্ধা মনে হলো তাকে। ছেলেটা তিথিকে কিছু না বলে চলে গেল। তিথি হা করে তাকিয়ে আছে ছেলেটার দিকে, কিছু বলল না। তার জন্য অ্যাপসেস আছে তিথির। কেন এমন হচ্ছে অজানা তার। তখনই তিথির মোবাইলে কারো ফোন আসে। নাম্বার না দেখেই রিসিভ করে সে। অপর পাশে মানুষটা বলতে লাগলো, তিথি, কলেজে অ্যাডমিশন নিয়েছিস? জি নিয়েছি, কিন্তু আপনি কে? নাম্বার দেখোনি? তিথি মোবাইলের উপর চোখ বুলোতেই রাশেদ নাম সেভ করা নাম্বার দেখতে পায়। ও, রাশিদ ভাইয়া নাম্বার খেয়াল করিনি। ঠিক আছে, সমস্যা নেই। রাফসানের খোঁজ মিলেছে কি? না ভাই। রাফসানকে কাভার করো। তোমরা যদি আরও লোক দরকার হয় নিয়ে নিও, তবুও রাফসানের যেন কিছু না হয়। আচ্ছা ভাই। কিন্তু আমার সন্দেহ হচ্ছে তোমরা পারবে কি না ওকে রক্ষা করতে। বস বলেছে ওর শরীরে যেন একটু আঁচড়ও না লাগে। জি ভাই, আমি সম্পূর্ণ চেষ্টা করব। এটা জেনে রেখো, রাফসানকে খুন করার জন্য ইন্টারন্যাশনাল কিলার হায়ার করা হয়েছে। ভাই, আপনি ভুলে গেছেন হয়তো রাফসানকে। ভুলিনি, কিন্তু রাফসানের অস্ত্র রেখে দিয়েছে। ভাই, অস্ত্র রেখেছে, চালানো ভুলিনি। যাই হোক, সাবধানে পদক্ষেপ নিবে। জি ভাই। ফোন কেটে দেয় রাশেদ। রাশেদ ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের একজন মেম্বার, শহীদ হাসানের অ্যাসিস্ট্যান্ট। শহীদ হাসান কখনোই রাফসানকে হারাতে চাইবে না। রাফসান যে তার প্রথম ভালোবাসার সন্তান, তাই তার দেহরক্ষী হিসেবে গোপনে তিথিকে পাঠিয়েছে রাফসানের চারপাশে থাকার জন্য। শ্যাডো হান্টার নামে গোপন গ্যাং ক্রিয়েট করেছে শহীদ হাসান, যা শুধুমাত্র রাফসানকে প্রোটেকশন দেওয়ার জন্য। শ্যাডো হান্টার ব্ল্যাক ড্রাগনের বেস্ট স্নাইপার শুটারদের নিয়োগ দেওয়া হয়। তিথি ফোন রেখে বাসায় যাবার জন্য এগোচ্ছে। কলেজ ক্যাম্পাসে গন্ডগোল শেষ হতে আহত মানুষদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিলয় গ্রুপ আর শিমুল গ্রুপে এমন গন্ডগোল লেগেই থাকে প্রায় সময়। রুবি রাফসানের প্রতি দুর্বল। যখন শুনল রাফসানের স্ত্রীর সন্তান আছে, তাই শুনে আনমনে হয়ে পড়ে। কলেজ থেকে বাসায় এসে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে রুবি। শহরে তার বাবার নাম ডাক একটু বেশি চর্চা হয়। নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন সে। তার সাথে ছোটখাটো গ্যাং চালিয়ে থাকে। দুপুরে খাওয়া হয়নি রুবির। দরজা বন্ধ করে বালিশে মুখ মন খারাপ করে শুয়ে আছে। মা দুবার ডাকতে এসেছে। মায়ের উপর রাগ দেখিয়ে তুর করে তাড়িয়ে দিছে তাকে। কারোর সাথে কথা বলছে না রুবি। বাবা এসেছে রাতে। মা রুবির বাবাকে সব খুলে বলল। রুবির বাবা রুবির রুমে আসে। অন্ধকার রুম। আলো জ্বালাতেই রুবি বালিশের উপর থেকে মুখ সরাতেই রুবির বাবা তার চেহারার দিকে তাকিয়ে আছে। ফর্সা চেহারা লাল টুকটুকে হয়েছে, চোখ ফুলে গেছে। চিন্তিত হয় সে রুবির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা তোর? চুপ হয়ে বসে আছে রুবি। তার বাবা মেয়ের দিকে তাকিয়ে হতাশ হয়ে আছে। রুবি তার বাবার বুকে মাথা রাখে, আস্তে আস্তে বলে, কিছু বলে না। হঠাৎ তার খেয়াল আসলো, যদি রাফসানের স্ত্রীর সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়, তাহলে তো তার জন্য রাফসানকে পাওয়া একদম সোজা হয়ে আসবে। হ্যাঁ, আমি তাই করব। রাফসানের জীবন থেকে তার স্ত্রী সন্তানকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আমি তাই করব। বিড়বিড় করে বলছে কথাগুলো রুবি। রুবির বাবা আকবর হোসেন তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, চল মা, খেয়ে নিবি, খাওয়ার পরে সব কিছু শুনবো। বাবা। বলে উঠে যায় রুবি। ফ্রেশ হয়ে খাওয়া করে নেয় সে। খাওয়া শেষে বাবার উদ্দেশ্যে বলল রুবি, বাবা, রিয়াদ ভাইয়ের নাম্বারটা আমার চাই। আকবর হোসেন তার মেয়ের কথা শুনে তাকিয়েছে তার দিকে। রিয়াদ হচ্ছে আকবর হোসেনের গ্যাং কন্ট্রোলার, আর আন্ডারে গ্যাংয়ের কয়েকশো ক্যাডার কাজ করে। কিন্তু তার কাছে তার মেয়ের কী কাজ সেটা মাথায় আসছে না আকবর হোসেনের। সে তার মেয়েকে বলল, কিন্তু মা, তার সাথে তোর কি দরকার? তুমি দিবা কিনা বলো সেটা। রাগান্বিত চোখ লাল হয়েছে। আকবর হোসেন ভাবলো হয়তো কোনো বদমাশ ছেলেপুলোদের শাস্তা করতে হবে, তাই হয়তো সে নাম্বার দিল রুবিকে। রুবি তার নাম্বারে মোবাইল নাম্বার সেভ করে বাবার কাছ থেকে বিদায় নিল। ঘুমাবে এখন সে। মধ্যরাত তখন। হাসপাতালে শুয়ে আছে রাফসান। পায়ের ব্যথা কিছুটা কমেছে।
কাল সকালে বাসায় যাবে, সেখানে রেস্টে থাকবে কিছুদিন। হঠাৎ কারো পায়ের শব্দ রাফসানের কানে আসে। কেউ আসছে এদিকে। ঘুমানোর মতো শুয়ে আছে রাফসান। সাদা অ্যাপ্রন পরে একজন মধ্যবয়সী ছেলে রাফসানের কেবিনে ঢুকে ছুরি বের করে। হালকা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ছুরিটা আঘাত করতে আসছে রাফসানকে। ঘুমান্ত মানুষের উপর আঘাত করছে আনামনে। আচমকা রাফসান সরে গিয়ে তার হাতের ছুরিটা টান দিয়ে ফেলে দেয়। ছেলেটা দ্বিতীয়বার অ্যাপ্রনের ভিতরে হাত দেওয়ার আগেই রাফসান বেডের পাশে ধার করা স্টিলের রড দিয়ে ছেলেটার উপর আঘাত করে। বেসামাল হয়ে দৌড়ে পালিয়ে যায় সে। যাওয়ার সময় তার মোবাইল ফেলে যায় সেখানে। রাফসান কেবিনের আলো জ্বালায়। পায়ে ব্যথা বৃদ্ধি পাচ্ছে। মোবাইলটা দেখে হাতে নিয়ে দেখে একটা ওপেন ফাইল, যেখানে রাফসানের ছবি আর তাকে মারতে পারলে তার অ্যামাউন্ট 5 কোটি টাকা। বিস্মিত হয়ে তাকিয়েছে রাফসান। তার পরিচয় সম্পূর্ণ গোপন, তবুও তার শত্রুদের ভাড়াটে ক্যাডার তার কাছে পৌঁছে গেছে। কিন্তু কিভাবে? রাফসানকে তো কেউ চেনে না, তাহলে তার ছবি এদের কাছে কিভাবে? তাহলে কি কেউ নিজের লোক বিশ্বাসঘাতকতা করছে? রাফসানকে এক রহস্য দাদায় ফেলে দিয়েছে এই মোবাইলটা। হঠাৎ ফোন আসে সেই মোবাইলে, আকবর ভস নামে সেভ করা। রাফসান ফোনটা রিসিভ করতে অপর পাশের মানুষটা বলতে লাগলো, 8914, কাজটা কি সম্পূর্ণ হয়েছে? রাফুকে কি মারতে পেরেছিস? রাফসান স্তব্ধ, নরম কণ্ঠে বলল, একজন কি আর রাফুকে ছুতে পারে? আরে আমার তো কপাল খুলে গেল, রাফুর কণ্ঠ শুনেছি। আকবরের কথা শুনে রাফসান খটখট করে হেসে উঠল এবং বলল, দেখ, তুই কে সেটা জানি না, কিন্তু রাফু তার আগের ফর্মে যদি একবার আসে, তোর রাফুর কণ্ঠ শোনার কানটাই থাকবে না। চোখ দিয়ে তাকে দেখার আগেই চোখ দুটো উপড়ে উঠবে, গলা দিয়ে শব্দ বের হবে না। তার আগে কণ্ঠ নিলে আলাদা হয়ে যাবে দেহ থেকে। বুঝতে পারছিস তুই কতটা ভাগ্যবান যে রাফু তার ফুল ফর্মে নেই। ও মা, আমি ভয় পাইছি। আকবর ব্যঙ্গ করে কথা বলছে, সে ভাবছে মজা করছে রাফু। রাফু কিছু বলবে তার মধ্যে আকবর আবার বলল, তোর খেলা শেষ রাফু, অপেক্ষা কর। ফোনটা রেখে দেয় আকবর। রাফসান মোবাইলের দিকে তাকিয়ে আছে। আকবর নামটা প্রথম শুনছে সে। পুরনো কোনো শত্রুর নাম যে আকবর তা মনে করতে পারছে না রাফসান। চুপচাপ বেডে বসে আছে। পূর্ব আকাশ থেকে আজানের ধ্বনি আসছে। রাফসান অজু করে ফজরের নামাজ পড়ে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। তার বাসায় যাওয়ার তারা খুব। সকাল 10টা তখন। মীরা দৌড়ে রাফসানের কেবিনে ঢুকছে। পাপার কোলে উঠে না কতদিন ঝাপটে ধরছে রাফসানের মীরা। রাফসানের মাথায় গালে ব্যান্ডেজ খোলা হয়নি এখনো। পায়ের ব্যান্ডেজ খুলছে রাতে। মিম হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে রাফসানকে নিয়ে বাসায় আসে। মীরা তো রাফসানের কাছ থেকেই নড়ছেই না। মিম বাসায় কাজে ব্যস্ত। নিজের মোবাইলটা চার্জে লাগিয়ে ওপেন করতে সেই চিরপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। রাফসান ফোনটা রিসিভ করে কানে ধরতে অপর পাশে মেয়েটি বলল, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তিথি? হ্যাঁ বস। আমার নাম্বার প্লে কোথায়? আপনাকে আপনার হারাতে দিচ্ছি কোথায়? আমি স্ব ইচ্ছায় চলে এসেছি, তবুও কেন পিছু ছাড়ছো না আমার? আপনার শত্রুরা কি পিছু ছাড়বে আপনার? তা মনে হয়? রাফসান নিশ্চুপ, কিছু বলছে না। গত রাতে অ্যাটাক তাকে তাদের শত্রুদের মনে করিয়ে দিচ্ছে বারবার। তিথি আবার বলে উঠল, রাফু ভাই। এবার ভয়েস বলিনি, ভাই বলেছে। নিজের মনের ফিলিংস লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করেছে তিথি। রাফসান মুখ খুলল এবং বলল, তিথি, আকবরকে? তিথি অবাক হয়। আকবরের কথা রাফু জানলো কিভাবে? উৎকণ্ঠিত গলায় বলল, বস আপনি কি করে জানলেন আকবরের কথা? আমি জানতে চেয়েছি আকবরকে। অনেক কথা বস, কলেজে আসেন তারপর বলি। আজকে আসবেন কলেজে? না তিথি, আমি অসুস্থ, 15 দিনও যাওয়া হবে না কলেজে। তিথির বুকটা দুঃখ করে বাড়ি হয়ে আসে। কণ্ঠটা মলিন হয়ে গেছে। সে বলল, কেন বস, কি হচ্ছে আপনার? সাধারণ মানুষের উপর যেমন জুলুম হয় ঠিক তেমন হয়েছে। বুঝলাম না বস। বুঝবে না তুমি। বস বাসায় আসবো? না, আমি জানি তোমরা আমার বাসার ঠিকানা জানো, কিন্তু কি হয়েছে তা জানো না। তাই যেখানে আসো সেখানে নজর রাখো। নিলয়ের কাম তামাম করে ফেলি বস। তিথির মনের কথা চেপে রাখতে পারল না। ভেবেছিল নিলয়ের ব্যাপারে সে তিথি সব কিছু জেনেছে, সেটা রাফসানকে বলবে না। গোপনে নিলয়কে গায়েব করে দেবে তিথি, কিন্তু সে কথা গোপন রাখতে পারল না তিথি। রাফসান বলল, তিথি, ছোটোখাটো বিষয়ে ভায়োলেন্স হলে কি চলবে? মাসি মেরে হাত নোংরা কেন করবে? জি বস। আমি ফ্রি হলে দেখা করব, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।
বলেই ফোন কেটে দেয় রাফসান। মীরা রাগান্বিত চোখে তাকিয়েছে রাফসানের দিকে। তিথি দূরবীন দিয়ে রাফসানকে দেখছে সামনের বিল্ডিংয়ের ছাদ থেকে। মুস্কি মুস্কি হাসছে মীরা তার বাবাকে আঙুল দিয়ে ইশারা করে বকা দেওয়ার ভঙ্গি দেখে। রাফসান মীরাকে ঘুষ দিচ্ছে, কপালে দুটো চুমু আর দুটো বড় চকলেট। মেয়ে সব কিছু ভুলে গেছে, তিথি নামের কিছুই শোনেনি মীরা। একবার মায়ের কাছে নালিশ করলে রাফসানের কলেজে শুকিয়ে ফেলতো মেয়ে। তা যাই হোক, অল্পতেই মীরাকে হাত করতে পারে রাফসান খুব খুশি। পরন্ত বিকালে বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাফসান, শাড়ি পরেছে মিম। রাফসানকে আনমনে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে পিছন থেকে গিয়ে রাফসানের কোমর জড়িয়ে লেপটে গেছে তার সাথে। পিঠের উপর নিজের মাথা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুখের সুখে হয় চোখ বুঝে। রাফসান বাধা দেয় না মিমের এই সুখের। মীরা হুট করে তাদের পাশে এসে দাঁড়ায়, চুপচাপ তার হাতের একটা আঙ্গুল দিয়ে রাফসানের পায়ে ঠোকা দিচ্ছে। রাফসান নিচের দিকে তাকাতেই মীরা মুখ বাঁকা করে বলল। কথাটা শেষ না করতে মীরার পিছনে কাজের মেয়েটি এসে দাঁড়ায়, হাতে ছুরি। থরথর করে কাঁপছে তার হাত। দাঁড়ানো ছুরি মীরার গলা বরাবর তাক করে ধরল সে। রাফসান নড়ছে না তার জায়গা থেকে। মিম চোখ বুজিয়ে আছে, কিছু বুঝতে পারছে না তার চোখ বন্ধ চোখের আড়ালে কি হতে যাচ্ছে। মীরা কাজের মেয়েটির দিকে তাকিয়ে আছে। মীরা কিছু বুঝতে পারছে না তার সাথে কি হতে চলছে। রাফসান নিজ জায়গা থেকে সরে দাঁড়ালেই মেয়েটি আঘাত করবে মীরার দেহে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে রাফসান। কাজের মেয়েটি ঘামছে, সমস্ত শরীরে থরথর করে কাঁপছে। রাফসান বুঝতে পারে কাজের মেয়েটির কেউ বিপদে আছে। পকেটে হাত দেয় রাফসান। ডায়াল কলের প্রথম নাম্বারটা তিথির। আলতো হাতের স্পর্শে কল চলে যায় তিথির কাছে। তিথি কল রিসিভ করেই হ্যালো হ্যালো বলতে থাকে। রাফসানের কোনো উত্তর পায়নি। বারান্দায় চলে আসে তিথি। সম্পূর্ণ দেখতে পায় রাফসানের বারান্দায় কি হতে চলছে। রুম থেকে M146 দিয়ে কাজের মেয়েটির দিকে তাক করে তিথি। বারান্দায় গ্রিলের বাহিরে হাত বের করে ইশারা দেয় তিথিকে, অজ্ঞান করার ইশারা। তিথি দেরি করে না, রুম থেকে দামি বুলেট নিয়ে শুট করে কাজের মেয়েটির উপর ঢলে পড়ে ঘুমের মধ্যে। রাফসান বলে উঠল, মীরা মামুনি দেখো, তোমার শেফালি আফা অসুস্থ হয়ে পড়েছে। বলে মিমকে ছাড়িয়ে নেয় নিজের দেহ থেকে। মিম গিয়ে শেফালিকে ধরে। ফ্লোরে পড়ে আছে শেফালি, হাত দিয়ে ইশারা করে তিথিকে। কাজ হয়ে গেছে। তিথি রুমে চলে যায়। রুমের ভিতরে গিয়ে তার গ্যাংয়ের দুজনকে অ্যাম্বুলেন্স দিয়ে রাফসানের বাসার নিচে পাঠিয়ে দেয়। মিম শেফালির হাতে ওর কাঁধে তুলে নেয়, সাথে রাফসানও সাহায্য করে নিচে নামাতে। মিম, তুমি মীরাকে নিয়ে সিজু ভাবির বাসায় থাকো, আমি আসছি। কিন্তু রাফসান, তুমি অসুস্থ, পায়ে ব্যথা এখনো আছে। মিম, সমস্যা হবে না আমার, তুমি মীরার কাছে যাও। না, তুমি রুমে যাও রাফসান, মীরাকে দেখাশুনো করো। আমি শেফালিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। হঠাৎ খেপে যায় রাফসান। মিমকে ছাড়িয়ে দিয়ে গাড়িতে উঠে গেল রাফসান। মিম বুঝতে পারেনি রাফসান এমন অদ্ভুত রিয়েক্ট কেন করলো। মিম কিছুটা আন্দাজ করে কিছু একটা ঝামেলা আছে এর মধ্যে, তাই কথা না বলে রুমে চলে আসে মিম। মীরাকে নিয়ে ছাদে উঠে রাফসান শেফালিকে নিয়ে তার নির্ধারিত গোডাউনে নিয়ে চেয়ারে বসে বেঁধে ফেলে। চারদিকে তিথির লোক। রাফসান বসে আছে সামনে, শেফালি অজ্ঞান হয়ে পড়ে আছে। রাফসান তিথির সামনে বসে বলল, তিথি বল, এসব কেন হচ্ছে? আমি এই অন্ধকার জগতের বাইরের সৌন্দর্যে বেরিয়ে এসেছি, তবুও কেন আমার পিছু নিয়েছিস? আর এই আকবরটাকে কেনই বা আমাকে মারতে চায়? তিথি চুপ হয়ে বসছে রাফসানের পাশে। আলতো করে ওর হাতটা ধরে বলতে লাগলো। তিথি চুপ হয়ে বসে আছে রাফসানের পাশে। আলতো করে ওর হাতটা ধরে বলতে লাগলো, বাস, সে 3 বছর আগের কথা, যখন আপনি গ্যাং ছেড়ে গোপনে এখানে চলে আসেন। তার কয়েক মাস পরের ঘটনা। আপনার বাবা শহীদ হাসান বিডির সকল মাফিয়াদের নিয়ে একটা মিটিং করে। মাফিয়া বললে ভুল হবে, তাদের দেশের কালোবাজারি গোল্ড ডিলারদের নিয়ে ভোট মিটিং হয়। আর ব্ল্যাক ড্রাগারের নামে শুনলে সব ছুঁচো শেয়ালগুলো পিছিয়ে লেগে যায়। সেই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন আকবর হোসেন, দিলত রাজি, কবির, শুভাশিস, আরও কিছু গোল্ড এবং ডায়মন্ড স্মাগলার। মিটিংয়ে 1 বছরের সবচেয়ে বড় ডিল হতে যাচ্ছিল মিস্টার ওয়াহিদের সাথে। ওয়ার্ল্ডের নাম্বার 1 মাসিঙ্গারি গ্রুপ তার। আপনার দোস্ত জাহেদ মাসুদের বাবা মিস্টার ওয়াহিদের সামনে আকবর হোসেন ড্রাগ সামলাইন করার প্রস্তাব দেয়। শহীদ হাসান তো পুরো গরম হয়ে উঠেছে। টেবিলের উপর থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে যায় সে। আমার দেশের ড্রাগস স্মাগলিং হবে না স্যার, সময় বদলেছে,
এখন টিকে থাকতে হবে, ড্রাগসের আমদানি করতে হবে। কথাটা বলল আকবর হোসেন, তার সাথে গলা মিলালো দিল দরাজি। শহীদ হাসান শক্ত গলায় বলল, আমার শহরে ট্রাক সাপ্লাই হবে না। যারা ট্রাক সাপ্লাই আনতে চাইছেন এদেশে, তাদের সাথে ব্ল্যাক ড্রাগনের কোনো সম্পর্ক থাকবে না। আর সন্ত্রাসী চাঁদাবাজদের প্রোটেকশন ব্ল্যাক ড্রাগন দেবে না। আর যতদিন রাফু বেঁচে আছে ততদিন রাফু ড্রাগ সাপ্লাই এদেশে হতে দেবে না। স্যার, রাফু জীবিত আছে নাকি মরে গেছে কেউ জানে না। জীবিত থাকলেও কোথায় আছে সেটাও কারো নজরে নেই। আর আপনি রাফুর ইশারায় চলছেন। এভাবে অন্ধকার জগতে কতদিন টিকে থাকবেন? যতদিন আমার আতঙ্ক আছে ততদিন। আপনার আতঙ্ক তো রাফু, সে একাই যথেষ্ট। দেখা যাবে রাফু কতদিন টিকে থাকে। বলে উঠে যায় আকবর আর দিল দরাজি। মিস্টার অহিদ শহীদ হাসানকে বলল, শাহিদ ভাই, ভরসা রাখুন, আমার গ্রুপ থেকে বাংলাদেশের ড্রাগ স্মাগলিং হবে না। শহীদ হাসান চুরুটে আগুন লাগিয়ে টানছে। মিস্টার অহিদের সাথে বাকি সকলে যার যার মতো গোল্ড হিরে ডিল করে চলে যায়। ডিল শেষে মিস্টার অহিদ আর শহীদ সে বিল্ডিংয়ের ছাদে আসে। দুটো হেলিকপ্টার অপেক্ষা করছে দুজনের জন্য। হ্যান্ডশেক করে দুজন দুদিকে। আকবর হোসেন এখান থেকে চলে গিয়ে প্ল্যানিং করে রাফুকে মেরে ফেলার সঙ্গে দিয়েছে দিল দরাজি। সে খবর পেতেই আপনার বাবা আমাদের গোপন গ্যাং তৈরি করে, আপনাকে রক্ষা করতে ছায়া হয়ে পাশে থাকতে বলেন। তাই আমরা আপনার ছায়া হয়ে আছি 1.5 বছর। কিছুদিন আগে আমাদের গ্যাংয়ের একজন আপনার ছবি আকবর হোসেনের কাছে বিক্রি করে দেয়। সেটা জানার পর তাকে আর বাঁচতে দিইনি। পুরো 4 রাউন্ড গুলি তার বুককে ছাঁচড়া করে দিয়েছি। রাফসান তিতির কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। কি বলবে বুঝতে পারছে না। রাফসান এই চক্রের চক্রান্ত থেকে বের হতে চায় শুধু, যেটা সে কোনো মূল্যেই হোক। মীরার জন্য যা কিছু করা দরকার তাই করবে রাফসান। সামনেই শেফালির জ্ঞান ফিরছে। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সাহেব, আমার বড় মেয়েকে তারা নিয়ে গেছে সাহেব। আপনাকে খুন করতে পারলে আমার মেয়েকে তারা ছেড়ে দিবে সাহেব, আর আমাকে 10 লক্ষ টাকা দিবে সাহেব, যার কারণে আমি আপনার উপর হামলা করতে চাইছিলাম। বলেই কান্না করে দেয় শেফালি। থরথর করে কণ্ঠে কাঁপছে ওর। রাফসান একটু ভেবে বলে উঠল, তিথি, আমার বুকে বুলেটের আঘাত কর, যেন আমি বেঁচে না থাকি। আমার মিস্ত্রি ছিল। কি? চমকে উঠে তিথি। রাফসান বলল, হ্যাঁ, এটাই একমাত্র উপায় বেঁচে আছে। মীরার খুশির জন্য আমাকে মরতে হবে। আমার জন্য যেন তাদের কোনো আশ না আসে, সে দায়িত্ব আমি নিয়েছি। আমার মৃত্যু হলে তারা নিরাপদ থাকবে। মিমের যা সম্পত্তি আছে তাতে তাদের সারা জীবন চলে যাবে। কিন্তু বস, আপনি চাইলেই ওদের চুটকি দিয়ে উড়িয়ে দিতে পারেন। কত শেষ করবো বলো তিথি? একজন শেষ করলে 10 জন আসবে, 10 জনকে শেষ করলে 100 জন তৈরি হবে। আমি ক্লান্ত হয়ে যাব। আমার মৃত্যু স্ত্রীও। আমি পারবো না বস। তুমি না পারলে আমি নিজেকে আঘাত করতে পারি। বলেই তিতির কাছ থেকে 9mm পিস্তলটা নিয়ে ট্রিগার টিপ দিতেই লুটিয়ে পড়ে ফুলেরে। গড়গড় করে রক্ত ঝরছে থাকে সমস্ত ফুলেরে। শেফালি তা দেখে আবার জ্ঞান হারায়। রাফসানের দেহ ফুলরে পড়ে আছে। তিথি রাফসানের হাতটা ধরে হাতের ঠোঁটের স্পর্শ করে বলল, চোখ দিয়ে পানি পড়ছে তিথির। শ্যাডো হান্টারের ক্যাডার জয়, শিমুল, প্রিন্স আরো কয়েকজন তিথি রাফসানকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার চোখে বেদনার অশ্রু। জয় চোখ মুছে তিথিকে বলল, বস, আমার একটু যেতে হবে। তিথি জয়ের দিকে তাকায়। ওর চোখে পানি টলমাল করছে। তিথি মাথা নাড়িয়ে সম্মতিতে তাকে যাবার। জয় নিজের স্লাইপার আর AK-47 জমা রেখে বের হয়ে যায়। তিথি আনমনে তাকিয়ে থাকে রাফসানের নিস্তব্ধ দেহের দিকে। গোডাউন থেকে বের হয়ে জয় গোডাউনের পিছে চলে আসে। পকেট থেকে মোবাইল বের করে বুক পকেটে লাগানো কলমের সাথে যুক্ত ক্যামেরা থেকে মেমোরি বের করে ফোনের কানেক্ট করে। রাফসানের মরে যাওয়ার দৃশ্য স্পষ্ট। ভিডিও ক্লিপটা চেক করে আকবর হোসেনের ইমেইলে ভিডিওটা সেন্ড করে যায়। ভিডিওটা পৌঁছাবার 2 মিনিট বাদে আকবর হোসেন জয়ের ফোনে ফোন করে। রিসিভ করে জয়। আসসালামু আলাইকুম বস। আসসালামু আলাইকুম। বস, রাপুর কেস ক্লোজ। আমি জানতাম তুই পারবি জয়। এখন বল তুই কি চাস? যা ডিল হয়েছিল বস, তাই দিলেই হবে। 25 কোটি টাকা। ওকে, তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, চেক করে নিস। ধন্যবাদ বস। শোন জয়, আজ থেকে তোর আমার সম্পর্ক এখানেই শেষ।
তুই আমাকে চিনিস না, আমি তোকে চিনি না, আর কখনো আমার সামনেও আসবি না। দরকার হলে আমি তোকে সাড়া দিব। ভালো থাকুক। ব্ল্যাক ড্রাগনের হাত থেকে বেঁচে থাকলে দেখা হবে আবার। বলেই ফোন রাখে জয়। আকবর হোসেন রাফুর মৃত্যুর ভিডিও আন্ডারওয়ার্ল্ডে ভাইরাল করছে। সাথে সাথে দশে প্রায় ব্ল্যাক ড্রাগনের বিজনেস ওয়ার্ল্ড কমতে থাকে ব্ল্যাক ড্রাগনের কাস্টমার। গোল্ডের মার্কেট এক ধাক্কায় পাহাড় ছুঁয়েছে। ড্রাগ মাফিয়ারা একে একে বের হতে শুরু করে। জয় গোডাউনের পিছনে দাঁড়িয়েছিল তখন। 25 কোটি টাকা জয়ের জন্য আসমান সমান বড় হওয়ার জন্য যথেষ্ট। খুশিতে আত্মহারা হয়ে আছে। পাশেই জোবজার পিঠ হালকা করতেই দাঁড়িয়ে গেছে জোপের পাশে। জিপের খুলতেই রাফসান এসে দাঁড়ায় জয়ের পাশে। পিছন থেকে ঘেরাও করে রাখে জয়কে। জয়ের চোখে ভয় সৃষ্টি হচ্ছে। রাফু পেট হালকা করছে জোবের মধ্যে। জয় পেন ভিজে ফেলেছে। রাফুর কাজ শেষ হলে জয়ের কাঁধে হাত রাখে। রাফু বলে, 25 কোটি টাকা একটু বেশি, তাই না তিথি? তিথির মুখটা হাস্যজ্জ্বল হয়ে ওঠে। বলে সে, কি যে বলেন বস, আমি তো 5 কোটি টাকা পেলেই আপনাকে মেরে ফেলার প্ল্যানিং করতাম। কিন্তু কিন্তু কি তিথি? যদি কখনো স্বপ্নেও ভুলে যায় যে আপনি কে, তাহলেও তো আপনাকে মারার প্ল্যান করতেই আমার হাঁটু কাঁপবে। জয় হয়তো ভুলে গেছে রাফু অস্ত্র রেখেছে, কিন্তু চালানো ভুলেনি। জয় শুনছে তিথির কথা। মৃত্যুর ভয় ক্রমশই বাড়ছে তার। কিন্তু তার কৌতূহলী মন বারবার জানতে ইচ্ছা করছে রাফসান কিভাবে বাঁচল। সে তো নিজেই তার বুকে গুলি চালিয়েছে। জয়ের মুখের দিকে তাকিয়ে আছে রাফু। বুঝতে পারছে জয়ের কনফিউশন। রাফু বলতে থাকলো, জয়, গেমটা ভালো খেলেছিস, কিন্তু কার সাথে গেম খেলতে যাচ্ছিস সেটা কখনোই ভাবিসনি। তোর প্ল্যান ঠিক ছিল। হাসপাতালের কম্পাউন্ডার রমেশের হাতে আমাকে মারতে চেয়েছিলিস সেদিন রাতে, কিন্তু ব্যর্থ। আকবর হোসেনের নাম্বারে পাশে তার নাম্বারটাও ছিল। তখন আমি তোর সাথেই গেম খেলি। কম্পাউন্ডার রমেশ আমাকে মারতে এসেছিল, কিন্তু আমি তাকে ধরে ফেলি। সে পালাতে না পেরে তোর সত্যি আমার কাছে বলে দেয়। আমি তোকে কিছু না বলে এখনো কেন বাঁচিয়ে রেখেছি জানিস? এটা আমার গেম। আমার ফেক মৃত্যুর সংবাদ তুই তোর বসের কাছে দিয়েছিস। তারা আমাকে মৃত ভাবছে। আমার উপরের অন্ধকার জগতের কালো ছায়া কেটে গেছে, কিন্তু তুই যে আমার কাজের মেয়ে শেফালিকে ব্যবহার করবি তা জানা ছিল না। ভালো থাকিস। বলে জয়ের কাঁধ থেকে হাত সরিয়ে নেয় রাফু। তিথির বুলেট জয়ের মাথা ছেদ করে। রাফু সিগারেটের আগুন লাগিয়ে টানছে। জয়ের লাশ সে জোপের নিচে গর্ত করে পুঁতে ফেলে। শেফালিকে নিজের বাসায় রেখে আসে তিথির গ্যাং। তিথি বলল রাফুকে, বস আজ রাত্রে পার্টি আছে। না, পারবো না তিথি। মিমকে নিয়ে বাসা চেঞ্জ করতে হবে। তা বস, বাসা চেঞ্জ করবেন? কলেজের চাকরিটা এটা থাকবে। আর এই শহরে হাসি, আমি যাচ্ছি না কোথাও। আর এখন তো সবার কাছে রাফু মৃত। জি বস। আচ্ছা, তাহলে আমি আসি। বস, রাতের পার্টিতে আপনার জন্য অপেক্ষা করব। রাফসান মুচকে হাসি হেসে চলে যায় সেখান থেকে। তিথি রাফসানের জন্য একটা বাসা ঠিক করে রেখেছে। মিম মীরাকে নিয়ে শুধু বাসায় আসলেই হবে। রাফসান নিজের রুমে এসে মিমকে বলল, তোমরা যা কিছু নেবার নিয়ে নাও। এ বাসা চেঞ্জ করছি আমরা আজকেই। মিম অবাক হয়ে বলল, কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, কিন্তু বাসা চেঞ্জ করতে হবে এখনই। মিম দ্বিতীয় কথা বলার সাহস পায়নি। রাফসানের পায়ে ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরার কাছে এসে বসে রাফসান। মীরা ঘুমাচ্ছে। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মামুনি, তোমাদের ছায়া হয়ে থাকবো সারা জীবন। আলতো করে ওর কপালে চুমু দেয় রাফসান। মিমের সামান্য কিছু জামা কাপড় নিয়ে নিয়েছে। মীরার রাফুরও কিছু কিছু নিয়েছে। সন্ধ্যা নামের আগেই রাফসান তাদের নিয়ে নতুন বাসা উঠছে। সুন্দর করে সাজানো এই রূপ তিথি নিজ হাতে সাজিয়েছে। জয়ের প্ল্যানিংয়ের কথা জেনেই তিথিকে একটা বাসা নিতে বলেছিল রাফসান। তিথি সে অনুযায়ী এ রুমটা নিয়ে সাজিয়ে রেখেছে। মিমের পছন্দ হয়েছে খুব। ব্যালকনির ছোট্ট বাগানটা দেখে লাফিয়ে উঠছে, কিন্তু তার মন খারাপ। নতুন করে সবকিছু গুছিয়ে নিতে হবে, কষ্ট হবে। রাফসানের মনে ভয়, বুকটা বার হয়ে আছে। মীরার যদি কিছু হয়ে যেত তখন নিজেকে ক্ষমা করতে পারতো না রাফসান। মাথা ঝিমঝিম করছে। রুম থেকে বের হয়ে ছাদে আসে। আকাশ কালো হয়ে গেছে। রাত নেমেছে বিভিন্ন আকাশে। হালকা বাতাসে ছাদের পরিবেশ অন্যরকম হয়ে আছে। তিথির কাছ থেকে সিগারেট নিয়েছিল, সেটা আছে এখনো। মেয়েটা সিগারেট খায় না, আমার জন্য সবসময় 2-3টে রেখে দেয়। আসলে কি চায় মেয়েটি?
কথাটা ভাবছে রাফসান আর সিগারেটে আগুন জ্বালাইছে, বুকটা জ্বলছে। মিম রাফসানের পিছনে এসে দাঁড়িয়েছে অনেকক্ষণ। সিগারেটের অর্ধেক শেষ। মিম রাফসানের সিগারেট হাত থেকে নিয়ে ফেলে দেয়। রাফসানের মস্তিষ্ক গরম হয়ে উঠছে। কি করলে এটা? সিগারেট ফেলে দিয়েছি। তুমি বলেছিলে না সিগারেট খাবে না? তো আমি সিগারেট খাচ্ছি, তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। বলছি তুমি খেতে পারবে না তো পারবে না। তোকে বলছি না আমি সিগারেট খাবো। বলে রাফসান মিমের সামনে আরো একটা সিগারেট বের করে। মিম সেটাও তার হাত থেকে নিয়ে ফেলে দিতেই রাফসান মিমের গালে চড় বসিয়ে দেয়। তোর কথায় আমি সিগারেট বন্ধ করবো নাকি? মিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, হাতের 5টা আঙ্গুল তার গালে স্পষ্ট বসে আছে। রাফসানের রাগ আরো বৃদ্ধি পাচ্ছে, মনে চাচ্ছে মিমির অন্য গালেও চড় বসিয়ে দেয়। নিজেকে সামলে নেয় রাফসান। ছাদ থেকে নেমে চলে যায় তিথির পার্টিতে। তিথি লোকেশন বলে দিয়েছিল রাফসানের মোবাইলে। সেখানে পৌঁছে দেখে কত মানুষ সেখানে নাচানাচি করছে মাতাল হয়ে। তিথি বসে আছে সোফায়। রাফসান কাউন্টারে গিয়ে মদের বোতল নেয় একটা, গ্লাসে দিতে চেয়েছিল সেখানে থাকা মেয়েটা, কিন্তু রাফসানের বোতল চাই। দিতে বাধ্য সে। গলা ভিজিয়ে ফেলেছে রাফসান। তিথির দিকে তাকিয়ে দেখে রাফসান। তিথির শুকনো ঠোঁট রাফসানের চোখে বিঁধে গেছে। নেশায় ডুব দিয়েছে রাফসান। তিথি চেয়েছিল এটা। নেশা হলেও ভালোবাসার মানুষটার স্পর্শ পেতে চেয়েছে তিথি। আজ পূরণ হবে সে মনোকামনা। রাফসানের হাত ধরে তিথির রুমে নিয়ে আসে সে। পাশে শুয়েছে তিথি। রাফসান হালকা করে কোমর টেনে নেয় তিথির। সামান্য ঠেলে দিয়ে সরে আছে তিথির দরজার কাছে। দাঁড়িয়ে আছে মিম। অগ্নি দৃষ্টিতে তাকিয়েছে সে। তাকে ফোন করা হয়েছে, কে করেছে? তিথি নিজের স্কার্ট ঠিক করে নেয়, মিমের সামনে এসে দাঁড়ায়। কেমন আছো মিম? তুমি আমাকে কিভাবে জানো? আকাশকে তাকিয়ে বলল মিম। তার সিল্লের হাসি হেসে বলল তিথি। আমি আপনাকে শুরু থেকেই চিনি, জানি আপনি কে। তোমার লজ্জা করে না সব কিছু জেনেও এমনটা করতে? লজ্জা কেন হবে? ঠাস করে তিথির গালে থাপ্পড় বসিয়ে দেয় মিম। তিথি আবারও মিমের দিকে তাকায়। তুমি ভুল ভাবছো মিম, আমি তেমন মেয়ে নই। মিমের থাপ্পড়ের গতি তিথিকে বুঝিয়ে দিয়েছে মিম তিথিকে নষ্ট মেয়ে ভাবছে। তিথি জবাব দিল। মিম পাল্টা জবাবে বলল, তোদের আমার জানা আছে তোরা কেমন মেয়ে। মিম তুমি কি ভাবছো? তুই একটা নষ্টা মেয়ে, অন্যের স্বামীর চোখে নেশা জড়িয়ে তাকতের সাথে ফষ্টি নষ্টি করিস। মিমের কথাটা শেষ হতে না হতেই তিথি মিমের গাল দুটো এক হাত দিয়ে চেপে ধরে দেয়ালের সাথে ঠেকিয়ে ফেলে। দাঁতের চাপে গালে ব্যথা পাচ্ছে মিম। গঙ্গিয়ে উঠছে সে। তিথি বলল, তুই শুধু রাফু স্ত্রী বলে বেঁচে আছিস, নাহলে এই কথা অন্য কেউ বলে না তার জিহ্বা ছেড়ে ফেলায় আমার বাম হাতের কাজ। তুই এখানে আসছিস কার জন্য জানিস? রাফুর জন্য। আর আমি রাফুর ছায়া হয়ে থাকি সারাটাক্ষণ। নেশাগ্রস্ত রাফু যেন উল্টাপাল্টা কাজ না করে ফেলে, তার জন্য তোকেই আমি ফোন করেছি। আমার যদি তেমন কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তোকে আমি ফোন করতাম না। তিথি মিমকে ছেড়ে দেয়। এককালে রাফসানের হাতের 5টা আঙ্গুলের ছাপ বসে আছে। এখন তিথির চেপে ধরা গাল দুটো টসটাটে লাল হয়ে আছে। গালে ব্যথা করেছে মিমের। তিথির মাথা নিচু হয়ে গেছে। নরম কণ্ঠে বলল, সরি মিম, আমি আসলে এমনটা বলতে চাইনি, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে পারাটা আমার পক্ষে অসাধ্য, তাই বলে ফেলছি। মিম হালকা হাসির চেষ্টা করে বলল, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার দরকার। তোমাকে না শুনেই উল্টাপাল্টা ভেবে কত কথাই না বলে ফেলেছি। আমাকে ক্ষমা করো। আমি জানি মিম আপু আপনার রিয়াক্ট করার ব্যাপারটা বুঝতে পারি। তুমি কি? মিম প্রশ্ন করে তিথিকে। তিথি চুপ হয়ে যায়। মিম আবার বলল, তুমি কি? আমি তিথি। মিমের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তিথি নামটা আগেও শুনেছে রাফসানের মুখে, আজ দেখাতেই ভুল বোঝাবুঝি। কথা বাড়ায়নি মিম। তিথির সাহায্য নিয়ে রাফসানকে গাড়ি পর্যন্ত নিয়ে আসে তারা। গাড়িতে শুয়েই নিয়ে আসে মিম তার নতুন বাসায়। ভোরের আলো জানালা বেয়ে রুমে প্রবেশ করছে। রুবি বসে আছে জানালা বরাবর। মোবাইলে রাফসানের ছবি। চোখ ভিজে দেখছে তাকে। বাবা আকবর হোসেন হঠাৎ আনন্দিত। কেন সে এত খুশি তার কারণ জানতে পারেনি রুবি। শাহানারার ফোন আসে রুবির ফোনে। শাহানারা রুবির বান্ধবী। ভার্সিটি যাওয়ার জন্য ফোন করে সে। রুবিও তৈরি হয় নাই দ্রুত। তার মনের আকাঙ্ক্ষা দুচোখ ভরে রাফসানকে দেখা। রাফসান কলেজের সহকারী শিক্ষক আর রুবি অনার্সের স্টুডেন্ট। চাইলেই সব কিছু হয়ে যেতে পারে তাদের মধ্যে। মাঝে মধ্যে রাফসানের স্ত্রী মেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। রুবি সে বিষয়ে ভাবছে।
কিন্তু তার আগে ওই তিথি মেয়েটাকে দেখতে হবে। নতুন এসেছে ভার্সিটিতে, তবুও তার সাহস দেখে অবাক হয়েছে রুবি। ভার্সিটির গেটেই দাঁড়িয়ে আছে জায়েদ মাসুদ, হাতে জ্বলন্ত সিগারেট, ধোয়ার গন্ধে ঝাঁঝালো সিগারেটের সাদা খোলসে গাঁজা ভরে টানছে মাসুদ। ভার্সিটির নতুন অ্যাডমিশন নিয়েছে সে, পার্সোনাল মিশনে সে। কিন্তু ভাবার বিষয় হলো ইন্টারন্যাশনাল বিজনেসম্যান মাসুদ এখানে কেন? একজন সফল বিজনেসম্যান হলেও সে একজন সার্ফ শুটার, দুনিয়ার সকল অস্ত্র চালানোতে পণ্ডিত সে। একসময় রাফোর সাথে ট্রেনিং নিয়েছিল সে। ভার্সিটির গেট থেকে আস্তে আস্তে স্টুডেন্ট আসছে। মাসুদ সিগারেটের ধোয়া গেটের ভিতরে আসা সুন্দরী মেয়েদের মুখে ছাড়ছে, ব্যাপারও আসে। সেই মুহূর্তে গেটের ভিতরে প্রবেশ করে রুবি। সিগারেটের ধোয়া রুবির মুখে ছাড়তেই রুবি ঘুরে মাসুদের দিকে থাপ্পড় দেয়। মাসুদ রুবির হাতটা ধরে ফেলে, স্কার্টের হালকা উপরে মাসুদ তার হাত দিয়ে নিজের দিকে টেনে নেয় রুবিকে। রুবি স্তব্ধ হয়ে গেছে, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে মাসুদের দিকে। আলতো করে রুবির ঠোঁট আর ঠোঁট মিশিয়ে নেয়। পিছনের সব কিছু নিস্তব্ধতা ছেয়ে গেছে তাদের। মামুনি, এই মামুনি, আমরা কোথায়? এটা কোথায়? ঘুম থেকে উঠে মীরার চিৎকার শুনে মিম রান্নাঘর থেকে রান্না করে রেখে চলে যায় মিম মীরার কাছে। মিমকে দেখে মীরা বলল, মিম মীরায় মাথায় হাত বুলিয়ে বলল, সোনামণি, এখন থেকে এটাই আমাদের বাসা। মীরার মুখটা ছোট হয়ে আছে, ওর পছন্দ হয়নি বাসা, তবুও কিছু বলেনি। পাশ ফিরে রাফসানকে না দেখে মীরা বলল, আম্মু, আম্মু, বাবা কোথায়? মিম কিছু বলে না। মীরার কাছ থেকে উঠে রান্না করে চলে যায় মিম। মীরা বিছানা থেকে নেমে সম্পূর্ণ বাসা হেঁটে দেখছে। পাশের রুমটা দরজায় আটকানো। মীরা বলল, মামুনি, এই মামুনি, এই দরজা খুলছে না কেন? মিম রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। মীরার সামনে বসে মিম বলল, এখানে জলহস্তি আছে মাম্মা। টলস্তি কি মামুনি? মীরার মুখে জলহস্তিকে টলহস্তি শুনে মিম হাসি চেপে রাখে, তারপর বলে মুখ পাকা করে নেয় মিম। মীরা অল্প বয়সে বুড়ি হয়েছে। এর আগেও মিম যখন রাগ করত তখন রাফসানকে এসব বলতে শুনেছে, তাই ও বলল, মামুনি, পাপাকে এসব বলবা না, পাপ্পা হলো একটা চিড়িয়াখানা। মিমের ফ্লোরে গড়াগড়ি দিয়ে হাসি দিতে মন চাইছে, পারছে না মীরার সামনে। মিম মীরাকে কোলে তুলে নেয়। রান্নাঘরে নাস্তা বানাচ্ছে মিম, পাশে বসে আছে মীরা। মামনি কি করছে সেটা দেখছে সে। রাফসানের ঘুম ভাঙে মোবাইলের রিংটোনে। তিথি ফোন করছে। রাফসানের মাথায় এখনও ঝিমঝিম করছে রাতের নেশায়। তিথির ফোন রিসিভ করতে পারেনি, কলও করেনি দ্বিতীয়বার। রাফসান বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মাথাটা ঝিমাচ্ছে। টেবিলে নাস্তা তৈরি করে রাখছি মিম, রুটি আর মাংস ভুনা। আগে খেয়ে নিয়েছে মিম আর মীরা। খেয়ে নিজের রুমে গাল ফুলে বসে আছে মা মেয়ে। রাফসান খাচ্ছে আর ভাবছে গতকালের কথা। মিমের গালে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। তারপর রাতে তো পার্টিতে গিয়েছিলাম, বাসায় আসলাম কিভাবে? উল্টো পাল্টা কিছু করেনি তো, আবার দেখতে হবে। নাস্তা সেরে ল্যাপটপ নিয়ে বসছে রাফসান। রুমের সিক্রেট ক্যামেরার ফুটেজ দেখছে সে। না, মিমের সাথে রাতে তেমন কিছু তো হয়নি, কিন্তু মিম আমাকে বাইরে থেকে নিয়ে আসছে। তাকে আমার খোঁজ দিয়েছিল কে? আমি তো তিথির রুমে ছিলাম। ল্যাপটপ বিছানায় রেখে মা মেয়ে যে রুমে বসে আছে সে রুমে যায় রাফসান। মিম তো কথা বলবে না তা ভালো করেই জানে রাফসান। মীরাকে কোলে নিতে হাত বাড়ায় রাফসান। মীরা তার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠোঁটো উল্টো করে রাখছে মীরা। মা মেয়ে দুজনেই ফুলে ফেপে রয়েছে। এদের রাগ ভাঙাতে রাফসানে উঠে পড়ে লাগতে হবে। কলেজ ক্যাম্পাসে স্টুডেন্ট আসছে। মাসুদ রুবির হাতটা ধরে বলতে লাগলো, ভালো লেগেছে তোমাকে? তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? ঠোঁট মুছতে মুছতে কথাটা বলে রুবি, আমি জানি তুমি একটা মেয়ে, নরম ঠোঁট, উষ্ণ কোমল, ঘায়েল করা চোখ, আকৃষ্ট করা ফিগারওয়ালা একটা মেয়ে। এই যে তোর সাহসের সীমা অতিক্রম করে ফেলেছিস কিন্তু। হ্যাঁ করছি, নতুন প্রেমে পড়লে একটু একটু সাহস দেখাতে হয়। তুই জানিস এগুলো যদি আমার বাবা জানতে পারে তোর কি অবস্থা হবে? আমি ভয় পাই না, তোমার মিষ্টি ঠোঁটে যে আমার মুখ মিষ্টি মিষ্টি হয়ে গেছে, সে সাথে ভয়ও কেটে গেছে। বলতে বলতে মাসুদ রুবির কোমর জড়িয়ে ধরে। দস্তাদস্তি করে রুবি কোনো রকম হাত থেকে নিজের কোমর মুক্ত করে বলল, দেখ বেশি খারাপ হয়ে গেছে, তোকে আমি কি করি দেখিস। রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসে রুবি। মাসুদ পিছন থেকে চিৎকার করে বলে, রাগলে তোমাকে হেব্বে লাগে জান। রুবির চেহারা লাল টুকটুকে হয়ে গেছে। রাগের সমস্ত শরীর আগুন ধরে গেছে। কলেজ ক্যাম্পাসে এই প্রথমে কেউ তার সাথে এমন ব্যবহার করছে।
ঘটনার সব কিছু শিমুল দেখছে দূর থেকে। কাছে আসে মাসুদের। শিমুল হাত বাড়ায় মাসুদের দিকে, তারপর বলে, হাই, আমি শিমুল, এই ক্যাম্পাসে পুরানো প্লেয়ার। মাসুদ শিমুলের হাতে হাত ধরে বলে, আমি জায়েদ মাসুদ, ক্যাম্পাসে নতুন কিন্তু ট্রেনিং প্রাপ্ত মাল। ভাল লাগছে তোর অ্যাটিটিউড। সেম হেয়ার। গাড়তারা মাসুদ। বুঝতে পারছে শিমুল। কাঁধে হাত দেয় মাসুদের। শিমুল বলল, আমি জানি না তুই সিনিয়র নাকি জুনিয়র, তবে তোকে ভাল লাগছে। ফ্রেন্ড? শিমুলের কথাটা বলে মাসুদ শিমুলের কাঁধে হাত রাখে। ক্যাম্পাসের শিমুলের বন্ধুগুলো খেপে যায়। মাসুদের সামনে এসে বলে, তুই শিমুল ভাইয়ের কাঁধে হাত দিস কোন সাহসে? মাসুদের ডিরেক্ট জবাব, তোদের শিমুল ভাই কি বললো শুনিসনি? ফ্রেন্ড বলছে। আর ফ্রেন্ড মানে কি তা তোদের বোঝাতে হবে না? শিমুলের বন্ধুগুলো চুপ হয়ে গেছে। মাসুদের দিকে তাকিয়ে শিমুল বলল, তুই একটা জিনিস। মাসুদ কিছু বলল না। শিমুলের সাথে ক্যাম্পাসে এসে সে আড্ডায় জড়িয়ে গেছে। সবার সাথে পরিচিত হচ্ছে। বাসায় ভালো লাগতেছিল না, তাই কলেজে চলে আসে রাফসান। মাসুদের চোখ রাফসানের দিকে পড়তেই চমকে ওঠে। মাসুদ সে ভিডিওতে দেখছে যে ভিডিওতে রাফুর মৃত্যু হয়েছে। শিমুলদের আড্ডা থেকে উঠে সোজা রাফসানের সামনে এসে দাঁড়ায় মাসুদ। রাফসান মাসুদকে দেখেও না দেখার মতো করে সাইড থেকে চলে যায়। অবাক হয়ে যায় মাসুদ। পিছন থেকে রাফসানের কলার ধরে নিজের দিকে তাক করে মাসুদ রাফসানকে। রাফসান এক হাত দিয়ে তার শার্টের কলার ছাড়িয়ে নেয় মাসুদের হাত থেকে, আর বলে, কে ভাই তুমি? তোমাকে তো এর আগে কখনো এই কলেজে ক্যাম্পাসে দেখিনি। ধূপ করে এক আওয়াজ হয়। মাসুদ রাফসানের নাক আর মুখের মাঝ বরাবর মুষ্টিবদ্ধ হাতে আঘাত করে। নাক পেটে গড়গড় করে রক্ত ঝরছে, ঠোঁট ফুলে গেছে। শিমুল পিছন থেকে এসে মাসুদকে আঁকড়ে ধরে, আরে মাসুদ, কি করছিস? উনি আমাদের কলেজের সহকারী শিক্ষক। বলে মাসুদকে ছেড়ে দেয় শিমুল। মাসুদ রাফসানের দিকে তাকিয়ে আছে। নাম কি? পিছন থেকে শিমুল বলে উঠল, রাফসান, রাফসান ইসলাম। আমি তোর কাছ থেকে শুনতে চাইনি শিমুল, আপনি বলেন নাম কি আপনার? রাফসান তাকিয়েছে মাসুদের দিকে। ছেলেটা বেয়াদবি করছে, কি করা যায় সেটা ভাবছে সে। কানে কথা যায় না? মাসুদের রাগ উঠছে। মাসুদ রাফসানকে ভালো করেই চেনে। সে এমন বলদ মার্কা চেহারা ভঙ্গিতে থাকবে না। এটা মাসুদের রাগ হওয়ার কারণ। রাফসানের মুখ থেকে হালকা করে শব্দ বের হয়। সে বলে, দেখো, আমি একজন শিক্ষক, ভদ্রতা বজায় রেখে কথা বলো। রাফসানের কথা শুনে তপ দেখিয়ে দাঁড়িয়ে আছে মাসুদ। রাফসান শিমুলের দিকে তাকিয়ে বলল, শিমুল তোমার বন্ধুকে সাবধান করে দিবে। আজ প্রথম, তাই প্রিন্সিপালের রুমে নিয়ে যায়নি। বলে অফিস রুমের দিকে চলা শুরু করে রাফসান। মাসুদ নিজেকে শিমুলের হাত থেকে ছাড়িয়ে নেয়। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রাফসানের চলে যাওয়ার দিকে। নিজের শার্টের কলার ঠিক করে নেয় মাসুদ। বিড়ি করে বলে, দেখি কতদিন এভাবে লুকিয়ে থাকি। অন্ধকার জগৎ তোকে ছাড়েনি রাফু, তুই এখনো সেই জগতের একটা অংশ। স্যার একটু শুনুন। জি বলো রুবি, কি বলবে? স্যার আপনার নাক বেয়ে রক্ত ঝরছে, চলুন ফার্স্ট এইড লাগিয়ে দিই। ধন্যবাদ, কষ্ট করতে হবে না তোমার। স্যার জি বলো। আজকে লাঞ্চ টাইমে আমি আপনার সাথে বসতে পারি একটু? কেন? না তেমন কিছু না, আমি বাসা থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমি আপনার জন্য নিয়ে এসেছিলাম। আমি দুপুরের জন্য খাবার নিয়ে এসেছি। কেন, বইয়ের হাতে কি জাদু আছে যা আমার রান্নার হাতে নেই? বিষয়টা সেটা নয় রুবি। তাহলে কি বলুন? কিছু বলার নেই আমার। তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব। না, তুমি খেয়ে নিও, আমি বাসায় চলে যাব। কেন স্যার, বউ কি বেশি আদর করে? এটা বলে তার ছেলের হাসি হেসে উঠে রবি। রাফসান মস্করা করে ভেবে চুপ হয়ে বলল, আমি সামান্য অসুস্থ, বাসায় ভালো লাগছিল না, তাই কলেজে আসা। তাহলে বউয়ের কাছে যেতে এত তাড়া কেন? তুমি বুঝবে না, ছোট মানুষ তুমি। যখন তোমার কেউ হবে তখন তুমিও বুঝবে। আমার তো আপনার সাথে বসতে ভালো লাগে। রুবি, আমি আসি। স্যার হ্যাঁ, আপনাকে যা বলেছিলাম তা নিয়ে ভাবছেন কখনো? তুমি এটা বুঝতেছো না কেন? আমার স্ত্রী সন্তান আছে, আমি তাদের নিয়ে সুখে আছি। তুমি যেটা বলছো সেটা অন্যায়। আমার স্ত্রী আমার উপর বিশ্বাস রাখে, আমি সেই বিশ্বাসে অমর্যাদা করতে চাই না। স্যার আপনার অবগতির জন্য জানিয়ে দিই, পৃথিবীর সকল নারী তার স্বামীর উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না। রাফসান কিছু বলল না। রুবির কথা এড়িয়ে গেল সে। প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছে রাফসান। সামনের অর্নিং লেটার,
রাফসানের সাথেই কেন এমন হয় বারবার? এত ঝামেলা কেন ওর সাথে হয়? কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে শিক্ষক ছাত্রদের মধ্যে বিভেদে। দ্বিতীয়বার যেন এমন কিছু না হয়, তার জন্যই অনিং করা হয়েছে রাফসানকে। বাসায় বসে চিন্তিত মিম। অসুস্থ শরীর নিয়ে কলেজে আসা নিয়ে সন্দেহের জাল বুনছে তার মনে। রাফসানের স্বভাবের পরিবর্তন, তার সাথে খারাপ আচরণ করা মিমকে ভাবিয়ে তুলেছে। কিছু ভালো লাগছে না তার। কিছু সিদ্ধান্তে স্থির হয় মিম। ব্যাগ থেকে লাল রঙের শাড়ি বের করে, কালো ব্লাউজ শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি, হালকা করে ঠোঁটটা চ্যাপস্টিক দিয়ে ভিজে নিয়েছে মিম। মীরা তাকিয়েছে মায়ের দিকে। মিমকে এত সুন্দর করে কখনো সাজতে দেখেনি মীরা। মিম আয়নার সামনে দাঁড়ায়, কোমরের দিক থেকে কাপড় ঠিক করে নেয়। মীরাকে বলে, মামনি চলো, বাবার কলেজে যাব আজকে। মীরা খুশিতে আত্মহারা। তাকে জামা পরিয়ে দেয় মিম। মায়ের মতো সুন্দর মীরা, সাজাতে হয় না তাকে। ন্যাচারাল বিউটি সে, ছোট্ট পরি। নিজের গাড়ি করে আসছে কলেজ ক্যাম্পাসের গেটের ভিতরে। মীরা পিছনের সিটে বসে আছে, মিম ড্রাইভ করছে। গাড়ি থেকে মিম নেমে আসে। মীরা বসে থাকে গাড়িতে। কয়েকটি ভবন আছে এক ক্যাম্পাসে, সবগুলোই প্রায় একই রকম। মিম রাফসানকে ফোন করে না। তিথি মিমকে দেখা মাত্রই রাফসানকে জানিয়ে দেয় মিম ক্যাম্পাসে এসেছে। রাফসান আসছিল তার কাছে। এর মধ্যে মিম রাফসানের কথা জিজ্ঞেস করে এক ছেলের কাছে। ছেলেটা নিলয়, তাকিয়েছে মিমের দেহের দিকে। নেশাগ্রস্ত চোখে মিমকে দেখা যাচ্ছে। রাফসানের কথা শুনতে ওর মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে। খপ করে মিমের হাত ধরে ফেলে। তোরা এই মাস্টারের কাছে কি পেয়েছিস বলতো? তোদের সেক্সি ফিগার কি ওই মাস্টার একাই ভোগ করবে নাকি? আমাদেরও তো অধিকার আছে। শক্ত করে চেপে ধরছে মিমকে। মিম নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে। নিলয়ের শক্তির সাথে পেরে উঠছে না। দস্তাদস্তিতে মিমের বুকের কাপড় সরে যায়। নিলয় তাকাতে পারে না। নিলয়ের বুকের উপর প্রবল স্রোতের গতিতে আঘাত করে রাফসানের পা। ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে নিলয়। মুখ ভরে রক্ত বমি করে ফেলে সেখানেই। গাড়ি থেকে নেমে আসে মীরা। রাফসান মিমের শাড়ি আঁচল তুলে দেয় বুকে। কুচি নষ্ট হয়ে গেছে, ঠিক করে দিচ্ছে। মাসুদ ঘটনা দেখে চলে আসে রাফসানকে কাবার দিতে। নিলয়ের দুই বন্ধু পিছন থেকে রাফসানকে আঘাত করবে। তাদের সামনে এসে দাঁড়ায় মাসুদ আর তিথি। বুকে মুখে আঘাত করতেই তারাও পিছু হাঁটে। মুখে রক্ত নিয়ে বসে আছে নিলয়, সাথে তার বন্ধুরা। একজন মোবাইল বের করে নিলয়ের বন্ধুদেরকে ফোন দেয়। ফোন কেটে দেয় নিলয়ের বন্ধু। রফিক তড়িঘড়ি করে ক্যাম্পাসে ঢুকে তাদের স্টুডেন্ট গ্যাং নিয়ে। রাফসান মিমকে সাইডে সরিয়ে দেয়, মাথা নিচু করে দাঁড়ায়, শার্টের স্লিপ উপরে তুলে নেয়। রাগে স্তব্ধ হয়ে আছে রাফসান। মাসুদ রাফসানের স্তব্ধতা বুঝতে পারে। তৃতীয় বুঝতে পারে ভয়াবহতা কিছু হবে তাদের কাছে। গেটের বাহির থেকে রফিক তার গ্যাং নিয়ে ক্যাম্পাসে ঢুকে রাফসানকে ঘিরে ধরে। রাফসানের ক্ষোভ নিলয়ের উপর। রফিক তার গ্যাং ধুলোর মিশে যাবে রাফসানের হুঙ্কারে। ট্রেনিংপ্রাপ্ত কিলিং মেশিন রাফসান। অন্তরে বিষাক্ত তেজ জ্বলে উঠলে নিবানোর জন্য বলে চড়তে হয়। মিম গাড়ি নিয়ে আসছে। সে গাড়ির পিছনের সিটের নিচে রাফুর সেই তলোয়ার বের করে নেয় হাতে। অদ্ভুতভাবে তাকিয়েছে ক্যাম্পাসের সবাই। জড়ো করছে সবাই দূরত্ব বজায় রেখে। তিথিকে ইশারা করে রাফসান। সরে দাঁড়াতেই মাসুদ রাফসানের বাধা হয়ে দাঁড়ায় না। রফিক হামলা করে তার গ্যাং নিয়ে। কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না কেউ। গ্যাংয়ের সবাই আহত, হাত পা ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে মাটিতে। রক্তমাখা তলোয়ার হাতে দাঁড়িয়েছে রাফসান। অবাক দৃষ্টিতে তাকিয়েছে ক্যাম্পাসের সবাই। মীরা হাতে তালি দিচ্ছে। বাবার কাছে নিজের অনেক গল্প শুনেছে সে। বাজে লোকদের কিভাবে সে শায়েস্তা করত, আজ দেখছে তাই হাতে তালি দিচ্ছে। নিলয়কে মীরা আগেও দেখছে। বাজে লোক। মীরা রাফসানের দিকে তাকিয়ে বলল, পাপা ওই তো বাজে লোকটা আমাকে নিয়ে গিয়েছিল, ভয় দেখিয়েছিল, ওই লোকটাকে পিটাও। সবার দৃষ্টি মীরার দিকে। ছোট্ট মেয়ে কতটা সাহসী তা দেখে সবাই অবাক। আবার রক্ত যে বইছে তার শরীরে। হঠাৎ পুলিশের আগমন। রাফসানের হাত থেকে তলোয়ার নিয়ে নেয় একজন, হাত করা নিয়ে পরিয়ে দেয় তাকে। আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তারা। রাফসানকে নিয়ে যাবে এখন। মিমের সামনে এসে দাঁড়ায় রাফসান। ভালোবাসি তোকে, তোর অপমান সহ্য হবে না আমার। তোর জন্য কারোর জীবন নিতে দ্বিধা হবে না। জীবন দিব না, কেননা আমি জীবন দিলে তোকে কে ভালোবাসবে রে পাগলি। চিন্তা করিস না, তিথির সাথে যাস। আমি আসছি কিছু সময় পরে। মীরা আর খেয়াল রাখিস। পুলিশের সঙ্গে যাচ্ছে রাফসান। পিছু নিয়েছে মাসুদ। নিলয় বসে আছে রক্তাক্ত মুখে। রুবি এসে তার পাশে বসে ফিসফিস করে বলে, যার জন্য তোকে আজ পুরো ক্যাম্পাসের সকলের কাছে মাথা নত করতে হয়েছে, তাকে জীবিত রেখে লাভ কি? চল তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলি।
নীলাই চুপ করে বসে আছে। রুবি আবার বলে, তোরে অপমানের প্রতিশোধ নিতে হবে। ছেলেটাকে কি তার পরিচয় জানতে হবে। ধুর নিলয়, তুই কি ভাবছিস রাফসানের ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, রাফসান স্যার কোনো সাধারণ মানুষ হতে পারে না। তার ফাইটিং স্কিল দেখেছিস? একজন গ্যাংস্টার। ভাই তুই কি ভয় পাচ্ছিস? ভয়? আর আমি? তাহলে মিমকে সরিয়ে ফেলি। তোর লাভ কি মিমকে মেরে ফেলে? আমার সব কিছু তোকে কৈফিয়ত দিতে পারবো না। তুই শুধু আমার কাজ করবি, বিনিময়ে তোকে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল গ্যাংয়ের সাথে পরিচয় করিয়ে দিব, সাথে কজও দিব। তোর সাথে যদি আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক থাকে তাহলে তুই আমাকে বলছিস কেন মিমকে মারার কথা? অপমানের ক্ষোভে তুই তাকে ভয়ঙ্কর মৃত্যু দিতে পারবি, আর মিম যতটা কষ্ট পাবে ততটা সুখী আমি হব। মিমের মৃত্যুর সাথে তোর সুখের কানেকশন কি? তুই আমার কাজ করবি নাকি? মিমকে তো আমি আলাদাভাবে দেখে নিব, আগে রাফসানের ব্যাকগ্রাউন্ড। তোর যা খুশি কর, পুরুষ একটা। রুবে উঠে চলে যায়। নিলয়ের শরীরে আগুন জ্বলে। রুবের শেষ কথা কাপুরুষ শব্দটা ওর ইগো হার্ট করে। মনে মনে প্রতিজ্ঞা করে, মিমের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই রাফসানের কথা ভাববো। ওদের বাঁচতে দেওয়া যাবে না। বাহাতের তালু দিয়ে মুখের রক্ত মুছে নেয় নিলয়। রাফসানকে থানায় নিয়ে আসা হয়। সাব ইন্সপেক্টর আহসান তাকে একটা কাঠের চেয়ারে বসিয়ে নিজের রুমে চলে আসে। কনস্টেবল রাফসানের নামে এফআইআর লেখছে। সে মুহূর্তেই থানা কাঁপিয়ে হন্য বাজিয়ে থানাকে ঘেরাও করে 10টি কার্যকারী। 3 জন উকিল রাফসানের জামিননামা নিয়ে হাজির। উকিলদের পিছেই মাসুদ। রাফসান মাসুদের দিকে তাকিয়েছে, ঠোঁটে তৃষ্ণা পেয়েছে। মাসুদের পকেট থেকে সিগারেট টেনে আগুন জ্বালায় রাফসান। সিগারেটে নিকোটিনের বদলে গাঁজার পাতা ভরা ছিল। দোয়া ছাড়তে সমস্ত থানায় গন্ধে জাজালো হয়ে ওঠে। সাব ইন্সপেক্টর আহসান গন্ধের উপস্থিতি টের পেয়ে বেরিয়ে আসে। রাফসান সিগারেট দম ফেলছে। পিছনে 3 জন উকিল দাঁড়িয়েছে। কয়েকজন ক্যাডার বাহিরে বন্দুক হাতে দাঁড়িয়েছে। আহসান সাহেব উকিলদের চিনতেন, এরা ব্ল্যাক ড্রাগনের পার্মানেন্ট উকিল। কি ব্যাপার আপনারা এখানে? উকিলদের উদ্দেশ্যে কথাটা বললেন আহসান সাহেব। তাদের মধ্যে একজন রাফসানের জামিননামা বের করে আহসান সাহেবের হাতে দেন। আহসান সাহেব বললেন, কার জামিন নামা এটা? হাতের ইশারা দিয়ে রাফসানকে দেখিয়ে দেয় তারা। আহসান সাহেব কাগজটা হাতে নিয়ে দেখতে থাকেন। হঠাৎ চোখ দুটো বড় বড় হয়ে যায় তার। রাফু নামটাতে আটকে যায়। কনস্টেবল হাত থেকে এফআইআর নিয়ে ছিঁড়ে ফেলে নিজে। সরি স্যার, ভুল হয়ে গেছে। রাফসান উঠে দাঁড়ায়, সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। হাত করা খুলে দেয় আহসান সাহেব নিজে। রাফসান চুপচাপ বেরিয়ে আসে থানা থেকে বের হতেই গাড়ি থেকে একজন ক্যাডার ফোন হাতে। বস, বড় স্যার লাইনে আছে। বড় স্যার রাফসানের বাবা। রাফসান ফোন নেয় তার কাছ থেকে। কেমন আছো বাবা? তুই কেমন আছিস রাফু? অন্ধকার জগৎ ছেড়ে ভালোই আছি। তুই ভালো থাকলেই আমার ভালো থাকা। এতটুকুই। বৌমার নাতনিকে দেখতে ইচ্ছে করছিল খুব। চলে এসো আমার বাসায়। আমি বের হতে পারছি না। আমার অন্ধকার সাম্রাজ্যের আলো নিভে যাওয়ার শত্রুর সাহস বৃদ্ধি পেয়েছে। আমার ব্ল্যাক ড্রাগনের উপর নজর পড়েছে কালো ছায়ার। বাবা, তুমি তৈরি করেছো এক সাম্রাজ্য, সেটা তোমার হুঙ্কারে চলবে। তুমি ভেঙে পড়লে চলবে না। আমার সাম্রাজ্যের নক্ষত্র তোর হুঙ্কার ছিল, সেটা নিভে গেছে। বাবা, রাখছি। ভালো থাকিস, সময় করে একটু আসিস। রাফসান দ্বিতীয় কথা বলিনি, ফোনটা দিয়েই চলে আসছে রাফসান। বাসায় যেতে হবে, মিম রেগে আছে। মাসুদ রাফসানের পাশে এসে দাঁড়ায়। রাফসান মাসুদের কাঁধে হাত রাখে। তুই বাংলাদেশে কি করছিস? তোর মৃত্যুর সংবাদ শুনেছিলাম, বিশ্বাস হয়নি তাই চলে এসেছি। বেঁচে আছি, চলে যেতে পারিস। আমি যতটুকু জানি তোর উপর বিপদের ছায়া ঘুরছে। রাফু এখন অন্ধকার জগতের এক মৃত ব্যক্তির নাম। সবার কাছে মৃত হলেও মানুষটা জীবিত। আর তুই জানিস অন্ধকার জগতের মৃত মানুষেরও কত শত্রু। আমি কাউকে সুখী রাখার প্রতিজ্ঞা করেছি। অন্ধকার জগৎ তোকে সুখী রাখবে না রে। তোর বিজনেস কেমন চলে? রাফসান কথার টপিক চেঞ্জ করার জন্য মাসুদের ব্যবসার কথা জিজ্ঞেস করে। মাসুদ আনমনে অন্যদিকে তাকায়। এদেশে ড্রাগস স্মাগলিং হচ্ছে এখন ভরা বাজারে। আর গোল্ড ডায়মন্ড? এটা আজীবন থাকবে। বেশ, ভালো থাক, চললাম আমি। চলে যেতে চায় রাফসান। পিছন থেকে মাসুদ বলে ওঠে,
তোর সাম্রাজ্যে ড্রাগসের আমদানি হচ্ছে, তুই কিছু করবি না? আমার সাম্রাজ্য ওটা নেই এখন, আমার সাম্রাজ্য মীরা। চলে যায় রাফসান। মাসুদ দাঁড়িয়ে থাকে। বাসায় ফিরে আসে রাফসান। মিম বসে আছে বিছানার উপরে, মীরার সাথে তিথি খেলছে। রাফসানকে দেখিয়ে মীরা দৌড়ে আসে তার কাছে। মীরার কপালে চুমু খেয়ে বাথরুমে ঢুকে রাফসান। রাফসান ফ্রেশ হয়ে মিমের সামনে আসছে অপরাধী হয়। তিথি মীরাকে নিয়ে অন্য রুমে চলে আসে। তিথি পরিস্থিতি বুঝে এমন জায়গায় মীরাকে না রাখাই ভালো। রাফসান নির্বাক হয়ে দেখছে, রাগ কান্না মিশ্রিত মায়াবরা চেহারা। আজ ঠোঁটের নিচে তিলটা ছুঁয়ে দিতে মন চাইছে, কিন্তু কিছু ঘটে যাওয়া ঘটনা রাফসানকে ছোট করছে। মিমের সাথে ঘটনায় মিম বুঝতে পারে তাকে কতটা চায় রাফসান। মিম বিছানার উপর দাঁড়ায়, রাফসান মাথা নিচু করে আছে। হাত দিয়ে রাফসানের মাথাটা তুলে আলতো করে স্পর্শ করে রাফসানের ঠোঁটটাকে। পৃথিবী শান্ত হয়ে গেছে, চারপাশে সব কিছু নিস্তব্ধ। কোলে তুলে নেয় মিমকে। এই যেন এক সুখের সাগর সৃষ্টি। মীরা ঘুমিয়ে গেছে। তিথি এসে দাঁড়ায় রাফসানের দরজার সামনে। আকাঙ্ক্ষা জাগে মনে। আমিও তো ভালোবাসি, আমার প্রাপ্য ভালোবাসা তার ভালোবাসার মানুষকে দিচ্ছে। সে সুখী, আমিও সুখী, ভালোবাসার মানুষটা সুখে থাক। অনেকক্ষণ হয়েছে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে আর সহ্য হচ্ছে না তিথির। চোখ বুজে পিছিয়ে যায় সে। রুম থেকে বেরিয়ে ছাদে আসে সে। সাদা মেঘের আড়ালে সূর্য উঁকুঝুঁকি মারছে। রোদের উত্তাপ নেই এখন। ছাদের এক কোণায় বসে পড়ে সে। পা দুটো ঝুলিয়ে ছোট্ট ছোট্ট পাথর পাশে ছিল, হাতে নিয়ে ছুঁড়ে মারছে পাশের ফাঁকা জমির দিকে। মনটা খাখা করছে। একটুর জলের প্রয়োজন। যার কাছে চাইবে সে অন্য কাউকে সাপ্লাই দিচ্ছে। সে সুখে আছে। তিথি নিজেকে সবসময় শক্ত রাখে, দুর্বল হতে দেয় না। নিয়তির খেলা সব। যাকে ভালোবাসি তার সুখ কামনায় নিজেকে উৎসর্গ করে দিয়েছি, এই তো ভালোবাসার প্রতিদান। আমার ভালোবাসার শেষ চুম্বন রাতের ঘোর অন্ধকারের স্বপ্নের তরে সীমাবদ্ধ থাকে। আমি সেইটুকুতেই সন্তুষ্ট। আমার স্বপ্ন দেখার অধিকার আছে। ভালোবাসার মানুষটাকে পাশে থেকে তাকে রক্ষা করার সাহস আছে। আমি দুর্বল নই। আমি আমার ভালোবাসা রক্ষা করেছি। ভালোবাসার মানুষটাকে ভালোবাসায় রক্ষা করেছি। তাকে নিজের করে না পেয়েও অনেক বেশি কিছু পেয়েছি। হাতের পাথরগুলো শেষ। আবার মুঠো ভরে নেয় পাথরের। এবার শূন্যের দিকে ছুঁড়েছে। নিজের কাছে ফিরে আসে। মোবাইলে রিং বাজে তিথির। মিম ফোন করেছে, বাসায় যেতে হবে। তিথি ফোন রিসিভ না করে বাসায় চলে রুমে চলে আসে। মিম মাত্র বাথরুম থেকে বেরিয়ে আসে। রাফসান এখনো বাথরুমে। তিথিকে দেখে মিম বলল, তিথি, তোমার কি কষ্ট হচ্ছে এখানে? না ভাবি, কষ্ট কেন হবে? মীরার সাথে ভালোই লাগছে। বাসায় যাচ্ছ কখন? মিমের কথা যেন তিথির বুক ছিদ্র করে বের হয়ে গেছে। রাফসানের থেকে দূরে যাওয়ার ভয়। এই তো ভাবি, চলে যাব। এমন সময় রাফসান বাথরুম থেকে বেরিয়ে আসে। কোথাও যাওয়ার দরকার নেই তিথি, তুমি মীরার সাথে থাকবে এই বাসায়। তিথির চোখ ছলছল করছে, কিছু বলতে পারছে না, মুখ ফুটে। দৌড়ে গিয়ে রাফসানকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে তার। শক্ত করে চেপে ধরে বলতে ইচ্ছা করছে, রাফসান ভাই, আপনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না যে। কিন্তু পরিস্থিতি ভিন্ন। তিথি কিছু বলতে পারছে না। মিম বলল, হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। মীরা কাউকে পাবে খেলার জন্য। আমারও কথা বলার মানুষ হবে একজন। কি বলো তিথি, থাকবে তো? তিথি চুপ ছিল কতক্ষণ। মুখ ফুটে কিছু না বলতে পারায় মিম আবার বলল, স্বামী রাগ করবে নাকি? বিয়ে করিনি, স্বামী আসবে কোত্থেকে? দ্রুত গতিতে জবাব দিল তিথি। মিম বলল, বিয়ে করনি কেন? কাউকে ভালোবাসি। ও মা, বলো কি? হ্যাঁ ভাবি। তা সে কে? আছে কেউ? বলা যাবে না? না ভাবি, বলা যাবে না। কেন বলা যাবে না? আমি তার নাম বললে তার ক্ষতি হবে, চাই না তার ক্ষতি হোক। তা তুমি যে তাকে ভালোবাসো সে কি জানে? না ভাবি, ভালোবাসার ইজহার করিনি কখনো। তাহলে কেমনে হলো বলো? যদি ভালোবাসো বলেই ফেলো তাকে। আমি ভালোবাসার জন্য ভালোবেসেছি, সেটা প্রকাশ করার বাধ্যকতা নেই। বাহ, ওয়ান সাইড লাভ। হ্যাঁ ভাবি, মাঝে ভাবে তার বুকের ঘ্রাণ পায়ে হাতের স্পর্শ আমার বুক ছুঁয়ে যায়। বাধা দিইনি কখনো, ভালোবেসেছিলাম তখনও। তুমি অদ্ভুত। তিথি তাচ্ছিল্যের হাসি আসে। মিমের কথার উত্তর দেয়নি। সে চলে আসে মীরার কাছে। মিম রাফসান এই রুমে। শাড়ি পরেছে মিম। কোমরে কাপড়ের আঁচল বেঁধে রাফসানের সামনে দাঁড়ায় সে। ধ্যাপঢ্যাপ চোখে রাফসানের দিকে তাকিয়ে বলল, এই যে নবাবজাদা, কাজকর্ম তো সব ছেড়ে বসে আছো। সব কাজ তো আমাকেই করতে হয়।
বিয়ের আগে তো কত কথাই বলতে, এখন ঘোড়ার ডিম দেখাচ্ছ শুধু। আমি কি করলাম? কাচামুচো করছে রাফসান। সে বুঝতে পারে গত কয়েকদিনের ঘটনার প্রতিশোধ নেবে মিম। প্রথমে মধুর স্বাদ দিয়ে পরে তো করলার জুস খাওয়াবে। ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে উঠছে। ওলে আমার বাবুটা কিছু করেনি বুঝি? রাফসানের হৃৎপিণ্ড ধুকপুক করছে। মিম তাকে দিয়ে কি করে সেটাই ভাবছে। এই কি ভাবছো এমন করে? মিমের প্রতিটি কথা যেন এখন তার মস্তিষ্কে ছেদ করে বেরিয়ে যায়। রাফসান মিমের কোমর জড়িয়ে ধরে। বাবুটা তুমি কত কিউট, এমন ভাবে বলছো কেন? মিম মীরার খেলনা লাঠি হাতে নিয়ে রাফসানের হাতে ছোট্ট ছোট্ট আঘাত করছে। হাত সরাও বলছি। সরাবো না। কি করবে? কি করব দেখবে? ভেবেছো তুমি মস্তান তাই রেহাই পেয়ে যাবে? অসম্ভব, হাত সরাও। তড়িঘড়ি করে রাফসান মিমের কোমর থেকে হাত ছড়িয়ে নেয়। কাচামুচো করছে। চাইলেই জোর করতে পারে মিমের সাথে, তাহলে বিপরীতে আরও ঝামেলায় পড়তে হবে তাকে। সে ভয়ে চুপচাপ সহ্য করছে রাফসান। আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক সে, সংসারের আতঙ্ক মিম। ভয় না পেয়ে উপায় নেই। এই উঠে দাঁড়াও। বসা থেকে উঠে দাঁড়ায় রাফসান। চলো এখন আমার সাথে। কোথায় যাবো সোনাটা? চলতে বলেছি চলবে, কোনো কথা নেই। মিম রাফসানকে নিয়ে রান্নাঘরে ঢুকিয়ে দেয়। আজকে সকল রান্না তুমি করবে। থালা বাসন সবগুলো সুন্দর করে ধুয়ে সাজিয়ে রাখবে। এগুলো শেষ হলে ঘর মুছবে। কি? চিৎকার করে ওঠে রাফসান। মিমের হাতের লাঠিটা রাফসানের দিকে তাক করে বলল, জি জনাব, এইগুলো করেন, নয়তো বুঝবেন মিমি কি জিনিস। রাফসানের মুখে কালো ছায়া ভর করেছে। বিড়বিড় করে বলছে, ডাইনি একটা। এই যে মিস্টার, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। না না না, আমি তোমাকে কিছু বলিনি। তুমি তো আমার সোনা বউটা। কাজ করো। নাক ছিটকে চলে যায় মিম। রাফসান কাজে মন দেয়। কাজ না শেষ হলে কপালে ধুরব কাছে। নিজের রুমে আটকে বসে আছে রুবি। আকবর হোসেন রাফুর মৃত্যুর পরে নিজের সাম্রাজ্য আরও মজবুত করে নিয়েছে। অন্ধকার জগতে রাফুর মৃত্যুর সংবাদে আকবরের সাথে হাত মিলিয়েছে। অনেকেই বিশ্বাস করে রাফু বেঁচে আছে, তাই আকবরের সাথে হাত মিলায়নি। আকবর তার মেয়েকে বাকি সব কিছুর চাইতে মূল্যায়ন করে সে বেশি। মেয়ের এমন পরিবর্তন তার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে তার মেয়ের গুপ্ত দেহরক্ষী সুমনকে ডাকে। সুমন নিলয়ের বন্ধু। রুবির সব কিছু জেনেছে। আকবর হোসেনের সামনে দাঁড়িয়ে আছে সুমন। মাথা নিচু করে বলে, বস, আপনার মেয়ে একজনকে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য মনমরা হয়ে বসে থাকে সব সময়। আপনাকে বলছে না কারণ আপনি পিতা, তার আবদার আপনি ফেলবেন না, কিন্তু সে তার ভালোবাসা আদায় করে নিতে চাচ্ছে। কিন্তু সমস্যা হলো। চুপ হয়ে যায় সুমন। আকবর হোসেন দাঁড়িয়ে গেল। রাগান্বিত চোখে বললেন, সমস্যা কি? আমার মেয়ে কাউকে পছন্দ করছে, তার কোনো সমস্যা থাকতে পারে না। যা সমস্যা আছে দূর করে দিব। ছেলেটা বিবাহিত। আকবর হোসেন স্তব্ধ হয়ে গেছে। শেষমেশ তার মেয়ে একজন বিবাহিত ছেলের মোহে আকৃষ্ট হয়েছে। ভাবনায় পড়ে গেলেন আকবর হোসেন। সুমন বলল, বস, রুবি ম্যাডাম সেই মেয়েটাকে হত্যা করার কথা ভাবছে তার ভালোবাসা আদায় করার জন্য। চিৎকার দিয়ে ওঠে আকবর হোসেন। পুরো বিল্ডিং কেঁপে ওঠে। পরক্ষণে শান্ত হয়ে উঠে সে। নীরব কণ্ঠে বলল, তাকে তুলে নিয়ে আয়, ভয় দেখা। যে ছেলেকে যে ডিভোর্স দেয়, যত টাকা চায় দিয়ে দে, তবু যেন সে ছেলেকে ডিভোর্স দেয়। আর যদি এসব করতে না চায়, তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু তার কপালে লিখে দে। জি বস। চলে আসে সুমন। নিজের হাতে পেয়েছে জন 50-এর পাওয়ার। একটু ক্ষমতা তো এসেছে। কোনোভাবে মিমের ছবি সংগ্রহ করে সুমন নিলয়কে এ বিষয়ে অবগতি করলে সে বলে, মাস্টারের পরিবার নিস্তেজ করব আমি। তার জন্য আমার ক্যাম্পাসে সকল আতঙ্ক ধুলোয় মিশে গেছে। আমি তার পরিবারকেই মুছে দেব। ক্রোধ নিলয়ের বিবেক বুদ্ধি শেষ করে ফেলেছে। সুমন তার মালিকের হুকুমের গোলাম। মালিক যা বলেছে তাই করবে। বন্ধুকে শুধু ইনফর্ম করেছে। সুমন নিলয়ের দুই ভাগে ভাগ হয়ে গেছে। একজনের উদ্দেশ্য মাস্টারের পরিবারে শেষ করে ফেলা, অন্যজনের উদ্দেশ্য শুধু ধমকানো। আকবর হোসেন শুধু একটা নিরীহ মানুষের জীবন নিতে চায় না। তার জন্য অরিং করাতে বলে হয়েছে, নতুবা কেস ক্লোজড। সুমনের আগেই মাস্টারের স্ত্রীকে তুলতে হবে, সে প্রতিজ্ঞা করে নিল। ব্ল্যাক ড্রাগনের বোর্ড মিটিং চলছে। আকবর হোসেন আসছেন পিছন থেকে।
আন্ডারওয়ার্ল্ডের তার রাজত্ব কম নয় এখন। যেসব ছোটোখাটো গ্যাংস্টার ছিল সবাই আকবর হোসেনের গ্যাংয়ে যোগ করেছে। সুগঠন দেহরক্ষী আকবর হোসেনের চারপাশে। সব কিছু ঠেলে ভিতরে প্রবেশ করে আকবর হোসেন। সামনের মোলায়েম চেয়ারে বসে আছে শহীদ হাসান। তোর কি চুল কানে উঠেছে মরণের? আমার ব্যবসায় হাত ঢুকাস কেন? হাত কাইটা ফালামু শহীদদা। রাফুর মরণের পরে তোর তেজ এখনো কমে নাই দেখছি। তোর পোলারা আমার উত্তরার ব্যবসায় হাত দিছে। ভালোই ভালোই সাইরা দে শহীদ, এখনো সময় আছে। কথাগুলো বলছে আকবর হোসেন। শহীদ হাসান তাকিয়ে আছে। তোর ব্যবসা নিরীহ মানুষের জীবন যাচ্ছে। বোমা বাজারে দেশে চলবে না। সেদিন তোর কারখানা থেকে বোমা বিস্ফোরণে 13 শিশু জ্বলে মরেছে, যার জন্য আমার ছেলে পড়লে তোর কারখানা গুড়িয়ে দিয়েছে। তোর চুল কানে কমে নাই দেখতাছি। মরণের এত জলদি কিসের? সব তো শুরু। শেষ করতে পারবি চুনোপুটি? বলে পৈশাচিক হাসি হাসি শহীদ হাসান। চুরুট ধরায় সে আকবর হোসেনের মুখের দিকে দোয়া ছেড়ে বলল, অল্প পানির মাছ সমুদ্র আসলে সেখানকার শিকারী মাছের শিকার হয়। সমুদ্র শান্ত, এর মানে এই নয় শিকারী শিকার করতে ভুলে গেছে। শিকারী পুঁটি মাছকে সুযোগ দিচ্ছে জীবন বাঁচিয়ে পালিয়ে যেতে। তো তোকেও সুযোগ দিচ্ছি, এখন সময় আছে, সুদূরে যাস। মনে রাখিস শিকারীর শিকার আছে, তুই নিজেকে শিকারী ভাবিস না।